বেগম খালেদা জিয়া, তিনি তার স্বামীর পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পেরেছেন, যেটা শেখ হাসিনা পারেন নাই। শেখ হাসিনা শেষ দিন পর্যন্ত আমার বাবা এটা বলে গেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু ইতিহাসের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময়ে নিজের অবস্থান দিয়ে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। যে আমাদের রাষ্ট্রের ক্রাইসিসটা ডিপেন্ড করার পেছনে বিএনপির হিউজ রোল আছে। তারা 96 সালে একটা একতরফা নির্বাচন করেছিল এবং এটা লগি বৈঠা ডেকে এনেছে, এটা 111 এনেছে, এটা আওয়ামী লীগের এই 13 বছরের ফ্যাসিবাদকে ডেকে এনেছে। এটা সবচেয়ে বড় ভিকটিম কে হয়েছে? বিএনপি ইটসেলফ। তারেক রহমান সাহেবকে তো প্রায় মেরেই ফেলার চেষ্টা করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে তিল করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। একজন মন্ত্রী বলেছেন শুধুমাত্র নির্বাচনের জন্যই তারা গণভোটে রাজি হয়েছেন। সরকার যদি চায় তাহলে কি তারা চাইলেই গণভোটকে বাতিল করে দিতে পারে? সালাউদ্দিন ভাইয়ের কথা আমরা শুনলাম, তিনি বলেছেন যে আমরা সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হই নাই, কাজে আমরা শপথ নিব কেন? অথচ জুলাই সনদ বাস্তবায়ন আদেশে পরিষ্কার বলা আছে যে আগামী নির্বাচিত সভা একই সাথে হবে সংবিধান সংস্কার সভা এবং সংসদ, অর্থাৎ যে আপনি নির্বাচিত হলে আপনি একই সাথে, পরিষ্কার বলা আছে এটা, সংবিধান সংস্কার পরিষদ সদস্য এবং সংসদ সদস্য একই সাথে আপনি দুইটা। এখন আপনি জিতে জয়লাভ করার পরে যদি বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটার কোনো আইনি ভিত্তি নাই, ইভেনচুয়ালি আপনি আসলে আপনার যে জিতে আসাটা এটাকে প্রশ্নবিদ্ধ করছেন। এটা খুবই আত্মঘাতী। এটা হচ্ছে ওই যে গাছের ডালের মধ্যে বসে থেকে ওই ডালটাকে কাটতে থাকার মতো আর কি। নীলা ইসরাফিলকে নিয়ে বেশ অনেকদিন আগে আপনাকে ঘিরে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল। সন্ন্যাস করে সাধু, যারা সাধু তাদেরও পা পিছলায়, ঠিক আছে, আর আমি তো একজন মানুষ। নির্বাচনের আগে আপনাকে ইন্টারপাস সারোয়ার তুষার হিসেবে ফ্রেমিং করা হয় এবং আমরা দেখতে পেয়েছি যে আপনি আপনার স্নাতকটা সম্পন্ন করতে পারেননি। আমি তো একজন এইচএসসি পাস। আমি জীবনে যত ইংরেজি বই পড়েছি, এখনো যে পড়ি, আমার বাসায় যদি আপনি যান, এটা তো অনেক পিএইচডি হোল্ডার জীবনে কল্পনা করতে পারবে না, তারা এক পাতা ইংরেজি পড়তে পারবে না। আমি চিনি তাদেরকে। এনসিপি জামাত জোট থেকে তো আপনি এবারে নরসিংদী 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সংসদ সদস্য পদে। আমার ওখানে অনেকগুলো কেন্দ্রে দাঁড়িপাল্লার সমর্থকরা ধানের শীষে ভোট দিয়েছে। কেন? এটা কিন্তু ইন্টারেস্টিং, কেন করলো তারা এই কাজটা? তাসনিম জারা, তাজনুভা জাবিন সহ আরো যারা এনসিপি ছেড়ে গিয়েছেন তাদের কি এনসিপিতে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? তারা এনসিপির অনেক ক্ষতি করেছে এবং যারা অতিরিক্ত ইন্ডিভিজুয়ালিস্ট, তারা যতই বড় সেলিব্রিটি হোক না কেন, তাদেরকে সবসময় একটু দূরে রাখা উচিত। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা কি অক্ষুণ্ণ থাকবে? গত 8-10 দিনে মিডিয়া যে নজির দেখিয়েছে, তাতে আমি মনে করছি যে আওয়ামী লীগ আমলে আমরা মিডিয়াকে যে ভূমিকা দেখেছি, এখনও সে ধরনের ভূমিকাতেই মিডিয়াকে দেখা যাবে বলে আমার আশঙ্কা। আপনি কি বিবাহিত? আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জনপালসের নতুন পডকাস্ট শো পলিটিক্যাল রুমের প্রথম পর্বে। আজকের পর্বে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে আছেন, তিনি একাধারে একজন লেখক, রাজনীতিবিদ এবং বাংলাদেশের টকশো জগতের সুপরিচিত একজন মুখ, সারোয়ার তুষার, যিনি তার যুক্তির ধারেই ধরাশায়ী করে ফেলেন প্রতিপক্ষকে। তাই আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি তো বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত আছেন। এর আগে কি অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন? আপনার রাজনৈতিক পদযাত্রাটা শুরু হয়েছিল কিভাবে? ঠিক রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না, কিন্তু রাজনৈতিক উদ্যোগ, প্ল্যাটফর্ম, সংগঠন যেটাই বলি, সরাসরি দল না, কিন্তু পলিটিক্যালি অ্যাক্টিভ এরকম কিছু সংগঠনের সাথে আমি ছিলাম। যেমন এর মধ্যে রাষ্ট্রচিন্তার কথা বলা যাবে। আমরা আওয়ামী লীগ আমলে অনেক ধরনের কার্যক্রম করেছি, সারা দেশে ট্যুর করেছি এবং আওয়ামী লীগের রাজনীতির প্রবলেমটাকে এটা নিয়ে কথা বলেছি, মানুষকে অর্গানাইজ করার চেষ্টা করেছি। সেটা খুব বড় না হলেও এটা খুব ইম্প্যাক্টফুল ছিল এবং আওয়ামী লীগের ওই সময় আপনি জানেন যে বিএনপি সহ বড় দলগুলো তেমন একটা কাজ করতে পারতো না। ফলে আমরাই সমালোচনাটা জারি রেখেছিলাম ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে, এই 72 সংবিধানের বিরুদ্ধে, এটার প্রবলেমগুলো কী কী, এগুলো নিয়ে আমরা টানা কথা বলেছি এবং সেগুলো খুব কাজের হয়েছে। আপনি পরে দেখবেন যে এই যে এখন যে আমাদের পুরো রাজনীতিটাই অলমোস্ট সংবিধান কেন্দ্রিক হয়েছে, এটা কিন্তু ওই একটা মানে যোগাযোগ আছে আর কি ওইটার সাথে। তো এইটাই। আর এছাড়া আমার পলিটিক্যাল বোঝাপড়া যদি বলি, সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত পড়াশোনার কারণে আমার খুব রাষ্ট্র ইতিহাস, দর্শন এগুলো নিয়ে পড়াশোনার আগ্রহ আছে। সেখান থেকে আমি এইসব ব্যাপারে আগ্রহী। আর নিচে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন অনেকগুলো মুভমেন্ট করেছি, মানে যেগুলো শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট, সেই মুভমেন্টগুলোতে আমি প্রায় নেতৃস্থানীয় পর্যায়ে ছিলাম বলা যাবে। তো সেখান থেকে আমার একটা রাজনৈতিক চৈতন্য এবং একটা সচেতনতা তৈরি হয়েছে। এই সবটা মিলিয়ে আমি আসলে ওইভাবে এখন যেভাবে আমি জাতীয় নাগরিক পার্টির মধ্যে একটা তরুণদের একটা বড় দলের একটা বড় জায়গায় আছি, এরকম বড় জায়গায় ছিলাম না, কিন্তু সবসময় সক্রিয় ছিলাম। কত সাল থেকে আপনার এই যাত্রাটা শুরু হয়েছে? ঢাকায় আমার এই যদি এটা বলেন, এর আগে তো আমি সিলেটে পড়াশোনা করছি শাহজাহান ইউনিভার্সিটিতে, তো সেখানে তো ছিলই একটা মানে স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আমি কাজ করেছি, মুভমেন্ট করেছি। আর ঢাকারটা বলতে গেলে
2016 পর থেকে 16 শেষ থেকে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আমি ঢাকার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, ছোট ছোট প্রতিবাদ সমাবেশ কিংবা আলোচনা, আপনি জানেন যে এখন আমরা যখন সেমিনার আয়োজন করি এটা খুব সহজ মনে হয়, তখন কিন্তু এটা একেবারেই সহজ ছিল না। মানে আপনার আওয়ামী লীগ আমলে আপনি একটা সেমিনার আয়োজন করে 72 সংবিধানের সমালোচনা করবেন, এটা 15 সংশোধনী অনুযায়ী রাষ্ট্রদ্রোহী অপরাধ ছিল। আমরা এবং রাষ্ট্রদ্রোহী অপরাধের সাজা হচ্ছে সর্বোচ্চ সাজা। এটা মাথায় নিয়েই কিন্তু আমরা তখন এগুলো পুরো ঢাকা শহরে ও সারা দেশে কিন্তু আমরা এগুলো করে গেছি। তো অ্যাটলিস্ট আমি বলবো যে এই 8-10 বছরের একটা জার্নি আছে ঢাকায়। তখন এই সেমিনারগুলো করতেন, সেগুলো কি সরকারের যে বাহিনী ছিল বা সরকার দলীয় যারা ছিল তারা কি টের পেত না? ডেফিনেটলি টের পেত, এবং নানা ধরনের প্রতিবন্ধকতা, প্রচ্ছন্ন হুমকি, এটা যেন আমরা করতে না পারি সেই জন্য তারা নানা কিছু করতো। কিন্তু যেহেতু আমরা ঢাকার মধ্যে এটা করেছি এবং মোটামুটি সমাজের সচেতন অংশকে আমরা এর সাথে যুক্ত করতাম, ফলে তারা হয়তো সরাসরি হস্তক্ষেপ করতো না, কিন্তু নানাভাবে এটা বন্ধ করতে চাইতো। আবার যেটা আছে যে আমাদের ইন্টেলিজেন্স বলেন আর যাই বলেন, তাদের হয়তো এটা অনেক সময় তারা বুঝতেও পারতো না যে এটা দিয়ে আসলে কী করা হচ্ছে। তারা এটাকে একটা একাডেমিক ডিসকাশন মনে করতো, তো যে কারণে হয়তো একটু কম হস্তক্ষেপ করার চেষ্টা করেছে আর কি। এনসিপি জামাত জোট থেকে তো আপনি এবারে নরসিংদী 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সংসদ সদস্য পদে। আমরা বেশ কিছু গুঞ্জন শুনতে পেয়েছি এই আসনটি ঘিরে, যেমন জামাত আপনাকে অসহযোগিতা করেছে এই আসনে। তো এই গুঞ্জনগুলো কতটুকু সত্য? মানে সত্য বলতে এটা তো এখন সারা বাংলাদেশের কাছে পরিষ্কার, এখানে আমি জোটের প্রার্থী ছিলাম, কিন্তু আসলে কিন্তু ব্যালটে দাঁড়িপাল্লা থেকে গিয়েছিল শেষ পর্যন্ত। দাঁড়িপাল্লা থেকে যাওয়ার কারণে আমাদের ভোটটা ভাগ হয়ে গেছে, এক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওখানে যিনি আমাদের প্রার্থী ছিলেন তিনি শেষ দিন পর্যন্ত বসেন নাই, মানে এবং আমাকে কোনো সহযোগিতা করেন নাই। তিনি পুরোটা সময় ঘরে বসে থেকেই তার লোকেদেরকে নানাভাবে অ্যাক্টিভ রেখেছেন। যেখানে যেখানে আমি প্রচারণা করেছি সেখানে আবার দাঁড়িপাল্লার প্রচারণা করেছেন, মানুষকে যতভাবে বিভ্রান্ত করা যায় ততভাবে বিভ্রান্ত করেছেন, এজেন্ট দিয়েছেন, এবং মানে তিনি নির্বাচন করেছেন, ঘরে বসে থেকেই নির্বাচনটা করেছেন। তাতে তারও লাভ হয় না, আমারও লাভ হয় না। কিন্তু শেষ পর্যন্ত তার হয়তো চাওয়াটা এরকম ছিল যে তিনি জিততে না পারলেও আমাকে জিততে দেবেন না, এরকম আর কি। এবং তিনি এক্ষেত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, কেন্দ্রের নির্দেশ অমান্য করেছেন, এবং আপনি জানেন যে যেদিন আসলে মনোনয়ন উজ্জ্বল করার কথা সেদিন তিনি মনোনয়ন উজ্জ্বল না করার একটা নাটক করেছেন। তো জামায়াত সহযোগিতা করেনি আমি কথাটা এভাবে বলবো না, কারণ তাদের সেন্ট্রাল থেকে আমি যথেষ্ট আন্তরিক দেখেছি। তারা চেয়েছে যে এখানে একটা মানে ঐক্য হোক, কিন্তু তৃণমূল পর্যন্ত সেই বাস্তবতাটা ছিল না। একটা পর্যায়ে যখন কেন্দ্র নির্দেশ দিয়েছে তখন তাদের জামায়াতের কমিটি যেগুলো আছে তারা আমার সাথে কিছু কিছু কাজ করার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু আমার ওই আসনের প্রার্থী তিনি জেলার সেক্রেটারি হওয়ার কারণে তার সংগঠনের উপর একটা শক্ত হোল্ড আছে। তো এই হোল্ডটা কাজে লাগিয়ে তিনি সবাইকে, যারাই আমার সাথে কাজ করেছে তাদেরকে তিনি নানাভাবে হুমকি দিয়েছেন, রোকনিয়াত নিয়ে যাবেন, পদ নিয়ে যাবেন, এগুলো তিনি বলেছেন। আজকেও যেমন আমাকে একজন খুবই উঁচু থানা পর্যায়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জামায়াত ইসলামী তিনি জানালেন যে তাকে, যেহেতু তিনি আমার সাথে এসেছিলেন, 2-1টা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, এখন ওই আমজাদ সাহেব তাকেও কিভাবে সংগঠন থেকে মাইনাস করা যায় সেটা চেষ্টা করছেন। এখন সব মিলিয়ে যেটা অবস্থা যে অসহযোগিতা অবশ্যই ছিল, অসহযোগিতা শুধু না, স্যাবোটেজ, অন্তর্ঘাত সবটা ছিল, এবং আমাকে হারিয়ে দেওয়ার জন্য তারা কাজ করেছে। এবং আমি গতকালকে আমাদের একটা আলোচনায় বলেছি যে আমি আসলে জামায়াত ইসলামের বিরুদ্ধে আমার ইলেকশন করতে হয়েছে ওখানে, আনফর্চুনেটলি, যেটা আমাদের করার কথা ছিল না। আর জামায়াত সেন্ট্রালের ব্যাপারে আমার একটা প্রশ্ন এখনও আমার মনে, আমি যদিও বললাম যে তারা যথেষ্ট আন্তরিক ছিলেন, আপনি জানেন যে জামায়াতের আমির নিজে কিন্তু আমাকে শাপলাকলিটা দিয়েছেন এবং আমি অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ। এর বাইরে পার্টি জেনারেল সেক্রেটারি গোলাম পারওয়ার সাহেব তিনি কিন্তু ইসিতে চিঠি দিয়েছিলেন যেন ব্যালটের মধ্যে যেন দাঁড়িপাল্লা না থাকে, কিন্তু ইসির আইনে সেই স্কোপ না থাকার কারণে সেটা পারা যায় নাই। বাট এই কাজগুলো তারা করেছেন। তবু আমার মনে একটা প্রশ্ন এখনও যে একজন সামান্য জেলার সেক্রেটারির বিরুদ্ধে তারা এখনও কেন কোনো ব্যবস্থা নেন নাই, কারণ তিনি পরিষ্কারভাবে এখনও পর্যন্ত, যেখানে জামায়াতের আমির এবং কেন্দ্র নির্দেশ দিয়ে আমাকে প্রার্থী করেছে, এখনও যারা আমার সাথে কাজ করেছে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেওয়ার বা তাদেরকে মাইনাস করার একটা চেষ্টা তিনি করে যাচ্ছেন। ফলে এই যে এইগুলো তিনি করছেন এবং পুরো নির্বাচনে তিনি যে কাজটা করলেন, পুরো একটা জেতা আসনকে হারিয়ে দিলেন, জামায়াত কেন তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় না, এটা আমার কাছে এখনো পর্যন্ত পরিষ্কার না। এই যে বললেন যে জামায়াতের আমির আপনাকে শাপলাকলির প্রতীক হাতে তুলে দিয়েছিলেন, জামায়াতের আমির নিজে এসে আপনাকে সাপোর্ট দিয়েছেন, এবং আমরা এক পর্যায়ে দেখতে পেয়েছিলাম যে আপনি এবং সেখানে জামায়াতের যে প্রার্থী ছিলেন তিনি, আপনারা দুজন মিলে মিছিল করছেন বা আপনারা দুজন একসাথে পদযাত্রা করছেন। এরপরেও এই যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথা আপনি বলছেন, বা তৃণমূল জামাত কেন জামাতের সেন্ট্রালের নির্দেশ অমান্য করেছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? দুটো কারণ। একটা জিনিস হচ্ছে, যেদিন আপনারা দেখলেন যে একেবারে শেষ পর্যায়ে কিন্তু এখানে 12 তারিখ নির্বাচন, আপনি 9 তারিখ পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা করতে পারবেন, 6 তারিখে আমরা প্রথম
কোনো একসাথে কোনো মিছিল করতে পেরেছি। তার মানে 7, 8, 9 আপনার হাতে 3 দিন ছিল। 10, 11 তো আর কোনো আনুষ্ঠানিক প্রচারণার সুযোগ ছিল না। কিন্তু ওইটা তিনি মন থেকে করেন নাই। ওটা তিনি করেছেন হচ্ছে আপনার কেন্দ্র যেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় সেটা কেন্দ্রকে দেখানোর জন্য। কিন্তু এটা দেখিয়ে তিনি 3 থেকে 4 মিনিট তিনি মিছিলটা ছিলেন। এবং সাধারণত তিনি, আপনি জানেন যে তিনি টুপি পরেন, ওই দিন তিনি এসছেন টুপি ছাড়া, যেন তাকে কম চেনা যায়। ফলে অনেক চতুরতার আশ্রয় তিনি নিয়েছেন এবং 3, 4, 5 মিনিট তিনি থেকে তিনি চলে গেছেন। এরপরে বাকি 3 দিন তাকে কিন্তু আমি আর এক মুহূর্তের জন্য পাই নাই এবং তার অসহযোগিতা এবং অন্তর্ঘাত আগের চেয়ে বেড়ে গিয়েছিল। যেখানে আমি যাচ্ছিলাম, আমরা যখন প্রচার করেছি যে শাপলাকলি হচ্ছে এখন জোটের মার্কা, জামায়াতে ইসলাম আমাদেরকে সমর্থন দিয়েছে, যেখানে আমরা এগুলো বলেছি সেখানেই তিনি আবার তার লোক পাঠিয়ে ওই জিনিসটাকে আবার নষ্ট করে দিয়ে এসছেন যে না, দাঁড়িপাল্লা আছে ব্যালটে, আপনাকে চাইলে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবেন। তো এই কাজগুলো তার দিক থেকে হয়েছে। এবং যেহেতু তিনি জেলার সেক্রেটারি, থানার কমিটি যেটা উপজেলার যে কমিটি জামায়াতে ইসলামী, তারা কিছুটা আন্তরিক ছিলেন যে আমাকে সহযোগিতা করার জন্য, যেহেতু তারা কেন্দ্রের নির্দেশটা মানতে চেয়েছেন। কিন্তু আমি যেটা বললাম যে উনি এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছেন যে এটা তাকে ব্যাপারটাকে অসম্ভব করে তুলেছিল। এর বাইরে হচ্ছে কেন্দ্রের নির্দেশ থাকা সত্ত্বেও তৃণমূল জামাত এটা করলো কেন, এটা একটা বড় প্রশ্ন। এটাতে আমার অবজারভেশন অনুযায়ী দুটো জিনিস আমার মনে হয়। একটা হলো যে কেন্দ্রের যে জোট কেন্দ্রিক যে পরিকল্পনা আর তৃণমূলের আকাঙ্ক্ষার মধ্যে একটা বড় ধরনের বৈপরীত্য ছিল। মানে জামায়াতের কেন্দ্র এই জোটটাকে, এনসিপির নতুন সংগঠন, অত বড় শক্তিশালী সংগঠন না, তবু যেভাবে নেয়ার জন্য জামায়াত ইসলাম আমাদেরকে জোটে রাখার জন্য যে পরিমাণ মরিয়া ছিল, এই ব্যাপারটার গুরুত্বটা তৃণমূল জামাত বুঝতে পারে নাই। এবং তাদের মধ্যে এখানে আমি বলবো রাজনৈতিক শিক্ষার অভাব আছে, যে তারা জামায়াতের আমির যাকে মার্কা দিয়ে দেয়, সেক্রেটারি জেনারেল যার জন্য বলেন যে নিজের মার্কাকে বলেন যে এটা রাখার দরকার নাই, সেটা তার পক্ষে যখন আমি কাজ করতে পারলাম না, এটা ডেফিনেটলি তাদের রাজনৈতিক শিক্ষার এখানে একটা ঘাটতি আছে। এবং তারা অন্য ধরনের যারা জোট করতে গেলেই হচ্ছে, আপনাকে জোটের মানে কিন্তু আপনি সবাই একই রকম হবে না, বিভিন্ন ধরনের মানুষকে নিয়েই বা বিভিন্ন ধরনের সংগঠনকে নিয়েই কিন্তু আপনি জোট করছেন। ফলে অন্য ধরনের যারা, তাদেরকে রিসিভ করার ব্যাপারে একটা অনুদারতা আছে, এটা আমি দেখতে পেয়েছি। এবং এই ক্ষেত্রে চেইন অফ কমান্ড কাকে বলে, সংগঠনের নির্দেশ মানার ব্যাপারটা কি, এইটার ব্যাপারে জামায়াত, যেমন আপনি দেখেন জামায়াতের আমির মার্কা দিল এবং পুরো দল চাইলো যে আমি জোটের প্রার্থী হই, তবু তারা ওইটা অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি তো সংগঠন করছেন না। দাঁড়িপাল্লায় ভোট দেওয়াটাই তো একমাত্র সংগঠন না, বা আনুগত্য না। তারা এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, জামায়াতে ইসলামের মতো সংগঠনের জন্য। আনুগত্য হচ্ছে কেন্দ্রের আমির কি চাচ্ছেন বা সেক্রেটারি জেনারেল কি চাচ্ছেন, সংগঠন কি চাচ্ছেন, তো সেটাকে তারা ভায়োলেট করে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। তারা এমনকি এটাও বলেছে যে আমরা আমির বুঝি না। তো এটা তো আওয়ামী লীগ আর বিএনপির সংগঠন তো এরকম বলে। তো এইখানে আমি দেখতে পেয়েছি, এবং আমাদের অন্যান্য প্রার্থীরও কিন্তু এই ধরনের কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। তো সেই ক্ষেত্রে এগুলোকে আমাদের জামায়াত ইসলামীর উচিত, যেহেতু যদি এই জোটটাকে সামনে আমরা এগিয়ে নিতে চাই বাংলাদেশের স্বার্থে, জামায়াত ইসলামীর উচিত আমাদের এই অভিজ্ঞতাগুলো শোনা, যে কোথায় কোথায়, যেহেতু তারা এই জোটের বড় দল, দায়িত্বটা কিন্তু তাদেরই বেশি, কোথায় কোথায় কী কী সমস্যা হয়েছে এবং তাহলে এটা তাদের সংগঠনে কোথায় কোথায় কী ঠিক করতে হবে। তারা এর আগে বিএনপির সাথে জোট করেছে, জোটের রাজনীতি তো নতুন না। তো এবার কেন এমন হলো, এবং জুলাই যোদ্ধাদের কী কারণে তারা এরকম স্পেস দিতে চাইলো না? 5, 7, 8 জনের বাইরে কিন্তু কাউকে তারা স্পেস দিতে চায় নাই। তো সেটা তাদেরকে ভাবতে হবে এবং আমাদের কাছ থেকে তাদের শোনা উচিত। আমি যদি জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃত্ব হতাম, নীতি নির্ধারণী পর্যায়ে থাকতাম, আমি এই 30 প্রার্থীকে বা অ্যাটলিস্ট যারা হেরেছে এনসিপির, তাদেরকে ডেকে তাদের সাথে অন্তত 2-3 ঘন্টা কথা বলতাম যে আপনাদের অবজারভেশনগুলো বলেন, ঠিক আছে? এইটা আর কি আমার কাছে মনে হচ্ছে। আপনি বলেছেন যে আপনার এখানে আপনি জামায়াতের যে সাংগঠনিক শৃঙ্খলা সেটার ব্যত্যয় ঘটতে দেখেছেন। আমরা লোকমুখে শুনে থাকি যে জামায়াতের যে চেইন অফ কমান্ড আছে সেটা অনেক বেশি স্ট্রং। তাহলে কি এই নির্বাচনের মাধ্যমে এইটা প্রমাণিত হলো যে জামাতের চেইন অফ কমান্ড যেটা আছে সেটা শৃঙ্খলিত না বা এত সুসংগঠিত না, এবং জামাত তৃণমূল পর্যায়ে ছন্ন ছাড়া? জামাত একটা খুবই সুসংগঠিত দল এখন আমি বলবো, কিন্তু সেটা তাদের নিজেদের জন্য। যখন জোটটা হয়েছে, জোটের ব্যাপারে তারা কিন্তু এই আন্তরিকতাটা দেখায় নাই। এইটা হচ্ছে তাদেরকে ঠিক করতে হবে। যদি জোটের রাজনীতি করতে চায় জামায়াত, যদি বাংলাদেশের সামনে রাষ্ট্র ক্ষমতা আসতে চায়, তারা একা তো পারবে না, তাদেরকে অবশ্যই অন্য কাউকে নিতে হবে সাথে। তো অন্য কাউকে নিতে হলে আপনাকে কিন্তু ডেফিনেটলি তাদেরকে স্পেস দিতে হবে, এবং যারা কথা শুনবেন তাদেরকে বহিষ্কার করতে হবে। আপনি জানেন যে বিএনপি রুমিন ফারহানার মতো হেভিওয়েট প্রার্থীকে বহিষ্কার করেছিল, ঢাকা শহরে সাইফুল ইসলাম নীরবের মতো ঢাকা মহানগর উত্তরের বরণেতাকে বহিষ্কার করেছে, নূরের আসনের ওনার নামটা কি ওনাকেও বহিষ্কার করেছে। নূরের আসনে যিনি বিএনপির প্রার্থী ছিলেন, ছাত্রদের কিন্তু খুব হেভিওয়েট নেতা ছিলেন।
ছিলেন। তো বিএনপি তো এটা দেখিয়েছে অন্তত, কিন্তু জামায়াত ইসলামী তো এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয় নাই। না নেওয়াতে এটা একটা বাজে নজির হিসেবে থেকে যাবে যে আপনি এরকম চেইন অফ কমান্ডকে অমান্য করতে পারেন, করেও আপনি ঠিকঠাক থেকে যেতে পারেন। তো সেটা উচিত হবে জামায়াত ইসলামীর খুব শক্ত করা ব্যবস্থা নেওয়া। আর এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে, যেটা চেইন অফ কমান্ড কিংবা এই সমস্ত আলোচনা হচ্ছে একটু বাইরের কিন্তু ইম্পর্টেন্ট, ইলেকশন কেন্দ্রিক। জামায়াত ইসলামীর ইলেকশন কেন্দ্রিক চিন্তাভাবনার মধ্যে আমি একটা ভুল দেখতে পেয়েছি, যে তারা বাংলাদেশের মানুষের ভোটিং সাইকোলজিটা সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করে সেভাবে স্ট্র্যাটেজি সেট করেছে, এবং এর ফলে আরও ভালো করতে পারতো, অন্তত শখানেক আসন রাখা যেত এই জোটের দিকে, সেটা তারা রাখতে পারেনি এই কারণে। সেটা কি? সেটা হচ্ছে আপনার যে তারা ভাবছে যে নীরবে যখন আমরা প্রচারণা করলাম ডোর টু ডোর, এটা খুব ইফেক্টিভ, অল দ্য ইয়ার রাউন্ড আপনি এটা করেছেন, 1.5 বছর ঘরে ঘরে গেছেন, সেটা ঠিক আছে, কিন্তু ভোটের দিন আপনি কি পরিমাণ উপস্থিত আছেন ভোটের মাঠে, এটা দেখে মানুষ ভোটের সিদ্ধান্তটা নেয়। বলে আপনি সারা মাস ভালো প্রিপারেশন নিয়েছেন পরীক্ষার, কিন্তু পরীক্ষার দিন ভালো পারফর্ম করতে পারেন নাই, এটা কিন্তু আপনার রেজাল্ট গ্রেডটা নামিয়ে দেবে, তাই না? এখানেও একই ঘটনা ঘটেছে। আমি দেখেছি আমাদের জোটের প্রার্থীদের কথা বাদ দিলাম, তাদের যেখানে যেখানে প্রার্থী সেখানেও তারা মাঠে ছিল না, এবং তাদের এই যে এবার সহিংসতা হয়নি একেবারে ইলেকশনে, এটা একটা বড় কারণ। যেমন প্রশাসন খুব নিরপেক্ষ ছিল, এটা এক। দ্বিতীয় কারণ হচ্ছে জামায়াত ইসলামী, ওটা একটা বড় কারণ, কারণ তারা তো ছিলই না। তো যেটা হচ্ছে যে একটা কেন্দ্রে যখন দুটো দল উপস্থিত থাকে সমান সংখ্যায়, আর কোনো কারণ লাগে না, ওইটাই যথেষ্ট একটা সংঘর্ষ তৈরি করার জন্য। কিন্তু জামায়াত ইসলামী উপস্থিতি ছিল না, মানে কেন্দ্রে, মানে অবস্থানই নেয় নাই, একচেটিয়াভাবে বিএনপি ছিল সবখানে। এটা ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে, তারা তো মাঠেই নাই, তাহলে কেন ভোট দেবো, এরকম টাইপের আর কি। এটা জামায়াতের ভোট, জামায়াত অন্তত 35+% ভোট পেত আমার ধারণা, এবং 68টা আসন তারা এককভাবে পেয়েছে, তারা এটা অন্তত 80 থেকে 85টা পেত। তো এটা যে পেলো না, এটা হচ্ছে ইলেকশনের দিন তাদের পারফরমেন্সের কারণে। এটাও জামায়াত ইসলামীকে ঠিক করতে হবে। আমরা তো শুনেছি যে জামায়াত ইসলামীর কিছু ফিক্সড ভোটার আছে, কিছু ফিক্সড ভোট ব্যাংক আছে, যেটা অনেক বড় সংখ্যা আর কি, যেটা অন্য কোনো দলের নেই। তো সেক্ষেত্রে জামায়াত কেন তাদের লোকবল কেন্দ্রের সামনে রাখতে পারলো না? এটার পেছনে কি তাদের নিজেদের কোনো উদ্দেশ্য বা নিজেদের ইচ্ছা জড়িত ছিল কিনা? ওই যে তাদের একটা মানে রং ক্যালকুলেশন, আমি যেটা বললাম, রং ক্যালকুলেশনটা কি, যে আমরা নীরব বিপ্লব করে ফেলবো ভোটে, কিন্তু বাংলাদেশের মানুষ নিজের ভোট পচাতে চায় না, তারা তাকে ভোট দিতে চায় যার ওই ভোটটা প্রোটেক্ট করার ক্যাপাসিটি আছে। এমনকি আপনাকে ভোট দেওয়ার কথা চিন্তা করে আমি কেন্দ্রে ঢুকলাম, ওখানে কেন্দ্রে ঢুকে যদি আমি দেখি যে ওখানে পোলিং এজেন্ট নাই আপনার, তখন আমি আপনাকে ভোট দেওয়া থেকে সরে আসতে পারি, এটা করে মানুষ, ঠিক আছে? ফলে এই যে রং ক্যালকুলেশন, যে কেন্দ্রে থাকতে হবে না, আমরা তো নীরবে কাজ করে ফেলেছি, ইলেকশনের দিনে আমাদের উপস্থিতির দরকার নাই। যেমন ধরেন একটা কেন্দ্রে বিএনপির 1 থেকে 150 ধানের শীষের ব্যাচ পড়া লোকজন আনাগোনা করছে চারদিকে, এটা দেখে ভোটাররা ভোট দিতে ঢুকছে। অন দ্য আদার হ্যান্ড দাঁড়িপাল্লা নাই, আপনি একটা বুথ 400 গজের বাইরে করেছেন ভোটার স্লিপের জন্য, বাচ্চা কাচ্চাদের বসিয়ে রেখেছেন, এগুলো তো ভোটারদেরকে আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে। হ্যাঁ, এটা একটা মানে আমি বলবো যে একটা প্রবলেম তৈরি করেছে জামায়াত ইসলামের জন্য, যেটা তারা বুঝতে পারে নাই। তারা ভেবেছে 1.5 বছর ধরে তারা যেই কার্যক্রম করেছে ডোর টু ডোর, এটাই তাদের জন্য যথেষ্ট ছিল, কিন্তু এটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ছিল না, মানে এটা এখন খুব এভিডেন্ট। ফলে এখানে তারা, আমি মনে করি যে তাদেরকে অনেক কিছু ইমপ্রুভ করতে হবে। আপনারা জোটটা করেছিলেন মূলত ইসি থেকে প্রতীকগুলো বরাদ্দ হয়ে যায় এবং যে ব্যালট পেপার আছে সেই ব্যালট পেপারটা তৈরি হয়ে যাওয়ার পরে। তো আপনার কি মনে হয় যে আপনার এই ব্যালট পেপার তৈরি হওয়ার আগে যদি আপনারা জোটটা করতেন, ব্যালট পেপারে মার্কা যাওয়ার আগে, সেক্ষেত্রে যদি ব্যালট পেপারে শুধুমাত্র শাপলাকলি প্রতীকই থাকতো, এবং আমরা দেখেছি যে পোস্টাল ব্যালটগুলোতেও অনেক দাঁড়িপাল্লায় ভোট এসেছে, তো ব্যালট পেপার এবং পোস্টাল ব্যালট যাওয়ার আগে যদি আপনারা জোটটা করতেন, সেক্ষেত্রে কি আপনাদের বেশি সংখ্যক জিতে আসার চান্স ছিল কিনা? জোট আরও আগে করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা ব্যালট পেপার সংক্রান্ত না। কেন আগে করলে ভালো হতো? যদি আমরা আরও 6 মাস আগে জোট করতে পারতাম এবং জোটের প্রার্থীকে দিয়ে দিতে পারতাম, তাহলে এই যে বিভিন্ন জায়গায় অসন্তোষগুলো, যারা 1.5 বছর ধরে কাজ করেছে তারা স্বাভাবিকভাবেই ছাড়তে চাচ্ছিল না, তাহলে এই অসন্তোষগুলো আপনি আরও আগেই সমাধান করে মোটামুটি এই যে দেখেন আপনি একেবারে শেষ পর্যায়ে আমরা মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে, এবং তারপরেও আমার ম্যানেজ করতে লাগলো আরও 15 দিন, আমি আলটিমেটলি ম্যানেজ করতে পারলাম না। এটা তো আপনি ইলেকশন করবেন না, এগুলো করবেন, এটা আপনি করতে পারবেন না। ফলে মানে আরও আগে জোট করলে ব্যালটের সমস্যা হতো, মানে ব্যালট কেন্দ্রিক সমস্যা না, কিন্তু এই সুবিধাটা পাওয়া যেত যে সমন্বয়টা ভালো হতো। ব্যালটটা কিন্তু ছাপা হয়, আসন কেন্দ্রিক যে ব্যালট, সেটা ছাপা হয় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পরে, ফলে সেটা সমস্যা নেই। আমার ক্ষেত্রে সমস্যা হয়েছিল যে উনি তো মনোনয়ন প্রত্যাহার করেন নাই, যে কারণে ব্যালটে মানে দাঁড়িপাল্লাটা থেকে গেল, কিন্তু আমাদের অন্যান্য প্রার্থী যারা,
যারা জোটের প্রার্থী হয়েছে তাদের আসনে কিন্তু আপনার দাঁড়িপাল্লা ছিল না, ফলে পোস্টাল ব্যালটে আবার ছিল, পোস্টাল ব্যালটে ছিল। পোস্টাল ব্যালটের ব্যাপারটা আলাদা। পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও আপনার এটাকে যেহেতু এবার প্রথম ছিল এক্সপেরিমেন্টাল, ফলে এটা যেহেতু একই পোস্টাল ব্যালট সব জায়গায় আছে, আর আপনি ধরেন একটা রাষ্ট্রে বসে আছেন, সৌদি আরব বসে আছেন, এখন সৌদি আরবের আপনি কোন আসনে ভোটার এটা আলাদা করে চিহ্নিত করে আপনার জন্য আলাদা ব্যালট পাঠানো। আবার দেখা যাবে আপনি যার সাথে থাকছেন ওখানে আরেকজন যে বাংলাদেশি, সে আসলে ঝালকাঠি 2 এর ভোটার। তো এখন এই দুজনের জন্য দুইটা আলাদা আলাদা ব্যালট পাঠানো, ইটস রিয়েলি ডিফিকাল্ট। এই কারণে এটা পারা যায় না আমার ধারণা। কিন্তু ভোট আগে গ্রহণ শুরু করাটা একটা প্রবলেম হয়েছে। যেমন ধরেন মানে এখানে জোটের প্রার্থী সর্বশেষকে এটা ফয়সালা হওয়ার আগেই প্রবাসীরা ভোট দেওয়া শুরু করেছে, ফলে তারা তাদের পছন্দের মার্কাকে ভোট দিয়েছে। কিন্তু উচিত ছিল যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পর থেকে ভোটটা শুরু করা পোস্টাল ব্যালটে। এবং হ্যাঁ, আপনি বলবেন যে সময় লাগবে, এটা সেটা, এইটা ম্যানেজ করতে হবে। আগে থেকেই 19 তারিখ থেকে ভোট শুরু হয়েছে, হোয়ারেস এখন 19 তারিখ থেকে ভোট শুরু হলে একটা আসনে শাপলাগলি থাকবে না দাঁড়িপাল্লা থাকবে, এটা সেটেল হয়েছে তো 20 তারিখ। ফলে অনেকে কিন্তু ভোট দেওয়া শুরু করেছে। আর আমার আসনের ক্ষেত্রে জামায়াত ইসলামী লোকেরা প্রচার করেছে দাঁড়িপাল্লায় ব্যালট, যেহেতু ব্যালটে আছে আপনারা যারা দাঁড়িপাল্লায় ভোট দেন, ফলে প্রবাসীরা অনেকে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। কিন্তু যখন আবার জোটের প্রার্থী হিসেবে আমি আসলাম, তখন তারা কিন্তু আফসোস করেছে যে আমরা কেন তারা আমাদের ভোটটা কোনো কাজে আসলো না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে পোস্টাল ব্যালটের বিষয়টা ইসিকে ঠিক করতে হবে যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পরে আমরা ভোট গ্রহণটা শুরু করব, 3-4 দিন ভোট দিলেই বাকিটা হয়ে যাবে। আমরা শুনেছি যে নরসিংদী 2 আসনে যে জামায়াতের প্রার্থী ছিলেন, আপনি নিজেও বললেন যে তাকে তার সমর্থকরা মনোনয়ন প্রত্যাহারের জন্য বের হতে দেননি, বাসায় আটকে রেখেছিলেন। যদি এখানে শাপলাকলি না থেকে শুধুমাত্র দাঁড়িপাল্লা থাকতো, তাহলে কি সেখানে নরসিংদী 2 আসনের যে জামাতের প্রার্থী ছিলেন তিনি একচেটিয়াভাবে জিতে আসতে পারতেন? ধানের শীষের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট ছিল নরসিংদী 2-এ, ধানের শীষের বিরুদ্ধে যেটা জোটের প্রার্থী সেটাই জিতে আসতো না। আমাদের ভোটটা ভাগ হওয়ার কারণে আমরা জিততে পারিনি। দেখেন, উনিও একটা ভুল ধারণা করেছেন, বা ওনার আশপাশে যারা ছিলেন তারা তাকে একটা ভুল ধারণা দিয়েছেন যে আপনি বসে থাকলেও শুধুমাত্র দাঁড়িপাল্লার জোরে জিতে যাবেন। কিন্তু উনিও কিন্তু জিততে পারেন নাই, আর আমাকেও জিততে দেন নাই। তো আপনি দেখবেন যে ওখানে ভোটটা হলো যে মঈন খান সাহেব 91,000 ভোট পেয়েছেন, উনি পেয়েছেন মানে দাঁড়িপাল্লার কল্যাণে উনি পেয়েছেন 55,000 ভোট। উনার কিন্তু ব্যক্তি জনপ্রিয়তা কিছু নাই, উনি 200 ভোটও পাবেন না যদি উনি দাঁড়িপাল্লায় মানে একটা স্বতন্ত্র কোনো মার্কায় দাঁড়ান, আপেল, চেয়ার এসব মার্কায় দাঁড়ালে উনি 200 ভোট পাবেন না। তাহলে উনার 55,000 ভোট, আমার 20,000 ভোট, এই হলো 75,000, আর মঈন খানের 91,000, মানে মার্জিনটা কিন্তু খুব কম। যদি আমরা এককভাবে ইলেকশন করতাম তাহলে এই উল্টোটা হতো আর কি, মানে মঈন খান সাহেবের হেরে যাওয়ার সম্ভাবনা ছিল এই 16,000 ভোটে, কিন্তু এটা হলো না তো এই এর কারণে। এবং হ্যাঁ, যদি এখানে ধানের শীষের বিরুদ্ধে একক মার্কা হিসেবে দাঁড়িপাল্লা থাকতো, দাঁড়িপাল্লা জিততো। যদি একক মার্কা শাপলাগুলি থাকতো, শাপলাগুলি জিততো। কিন্তু দুটো থাকার কারণে ভোট ভাগ হয়ে গিয়ে মানুষ তো বিরক্ত হয়েছে, স্বাভাবিকভাবেই মানুষ বিরক্ত হয়েছে যে এদের জোটের মধ্যে ঐক্য নাই, তাহলে আমরা এদেরকে ভোট দিয়ে কী করবো? তখন আমাদের ভোটগুলো অন্যদিকে চলে গেছে। আরেকটা যেটা আপনি বললেন যে একটু আগে একটা প্রশ্ন করেছেন, ওইটা একটু আমি এই পর্যায়ে উত্তর দেই যে দাঁড়িপাল্লার ভোটের ব্যাপারে অনেক আসনে কিন্তু অনেক কেন্দ্রে আমার অভিজ্ঞতা যে আমার ওখানে অনেকগুলো কেন্দ্রে দাঁড়িপাল্লার সমর্থকরা ধানের শীষে ভোট দিয়েছে। কেন? এটা কিন্তু ইন্টারেস্টিং, কেন করলো তারা এই কাজটা? এটা তারা করেছে দুটোর জায়গা থেকে। একটা হলো আমাকে হারাতে হবে, তো আমাকে হারাতে হবে, দাঁড়িপাল্লারে ভোট দিয়ে তারা আমাকে হারাতে পারবে না, এটা তারা বুঝতে পেরেছে, কারণ প্র্যাকটিক্যাল মানুষ। তারা ধানের শীষে ভোট দিলে আমাকে হারানো যাবে, এইটা হলো এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ভয়, যে যে কোনো একটা সেন্টারে যখন আপনি পুরো আসনে জিতেছেন, আবার ওই সেন্টারে আপনি জিতেন নাই, একটা কেন্দ্রে আপনি জেতেন নাই, তখন কি হয় যে ওই কেন্দ্রে কারা আমাদের ভোট দেয় নাই ধরো তাদেরকে, এটা কিন্তু করা যায় বা করে সাধারণত। ফলে তখনই যখন যার জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যেমন আমি প্রচুর চেয়েছিলাম বা আশা করেছিলাম যে হিন্দুদের ভোট আমি পাবো আমার আসনে, কারণ আমি হিন্দুদের অনেক কাজ করেছি, অনেক তাদের জন্য মন্দিরের জন্য বরাদ্দ নিয়ে আসা থেকে শুরু করে তাদের ছোট মাঝারি বড় সমস্ত কীর্তনে সবসময় অ্যাটেন্ড করা, সেখানে সাধ্যমতো অনুদান দেওয়া, এগুলো আমি করেছি। তারা আমাকে ভালোবাসে, কিন্তু তারা আমাকে ভোট দেয় নাই। আই ডোন্ট ব্লেম দ্যাম। কেন জানেন? কারণ হচ্ছে তারা যখন এই পিকচারটা দেখেছে যে এরা তো ঐক্যবদ্ধ না, ফলে এরা জিততে পারবে না। এখন এরা জিততে পারবে না, আমরা যদি তুষারকে ভোট দেই বা শাপলাগুলিকে ভোট দেই, তাহলে আমরা তো থাকি হলো একটা কেন্দ্রভিত্তিক, কেন্দ্রের আশপাশে, এটা সহজেই চিহ্নিত হয়ে যাব আমরা যে আমরা আসলে শাপলাগুলির ভোটার। তখন আমাদের উপর যে 5 বছর যে নিপীড়নটা চলবে, এটা তো আমাদের হু উইল প্রোটেক্ট আস। ফলে তারা আমাকে ভালোবাসলেও আমাকে কিন্তু তারা ভোট দেয় নাই। ঠিক আছে, এবং এটা খুব স্বাভাবিক, তারা খুব প্র্যাকটিক্যাল কাজ করেছে, এবং এই পুরো জিনিসটা কিন্তু ঘটলো আপনার এই মানে জোটের এই অনৈক্য এবং স্যাবোটেজের কারণে। আপনি বারবার একটি কথা বলছেন যে আপনাকে হারিয়ে দেওয়ার জন্য জামাতের যে প্রার্থী ছিলেন এবং তার যে সমর্থকরা ছিলেন তারা মরিয়া ছিল বা উদগ্রীব ছিল। কেন আপনাকে হারিয়ে দিতে চাইছিল তারা?
অন্য কোনো আসনে, অন্য আসনগুলোতে আমরা দেখেছি শাপলাকলির যারা ছিলেন, জোটের প্রার্থী যারা ছিলেন, তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে বেশিরভাগ আসনে, কিন্তু আপনাকেই কেন হারিয়ে দিতে চাইছিল? ওই যে মানে তার ধারণা ছিল তিনি 1.5 বছর ওখানে কাজ করেছেন, ওই আসন গুছিয়েছেন, এবং শেষ দিকে তার লোকেদেরই বক্তব্য মানে এই জোটের ব্যাপারটা আসার আগে তার মধ্যে তিনি একটা ধরেই নিয়েছিলেন যে তিনি এমপি হয়ে গেছেন, তার মধ্যে একটা এমপি সুলভ অ্যাটিটিউড তৈরি হয়েছিল। পরে হঠাৎ করে তার মনে হয়েছে আমি তার বাড়া ভাতে মানে হাত দিয়েছি বা এটাকে নষ্ট করছি। তখন তার মধ্যে একটা মানুষের যে মানে নেতিবাচক সাইকোলজি, যে আমি যেহেতু পারবো না সুতরাং ওকেও আমি হতে দেবো না, ঠিক আছে, নিজের নাক কেটে অন্য যাত্রা ভঙ্গ করা। আজকে যদি আমিও আসন জিততাম তো উনি কিন্তু মানে অলিখিত সংসদ সদস্য থাকতেন, ইন টার্মস অফ ইনফ্লুয়েন্স অ্যান্ড পাওয়ার, সমস্ত কিছু মানুষ তাকে সেভাবেই কদর করতো। এখন তিনিও বিচ্ছিন্ন হয়ে আছেন এবং আমিও তো হেরে গেলাম। তো আমাকে হারানোর পেছনে তাদের মূল কারণ হচ্ছে মানে ইগো, যে এর চেয়ে মঈন খান ভালো, মঈন খানকে জিতাই প্রতিপক্ষ, কিন্তু নিজেদের মধ্যে আমি না হতে পারলে ওকে হতে দেবো না, এরকম একটা জায়গা থেকে তিনি এই কাজটা করেছেন। এবং খুবই অ্যাবসলিউটলি আমি বলবো যে গ্রাম্য গোয়ারের মতো উনি এই কাজটা করেছেন। এটা উনি করে মানে নিজেকেও এবং পুরো জামায়াত ইসলামী সংগঠনের মোরালটাকে ধ্বংস করেছেন। এবং আবারও বলবো যে জামায়াত ইসলামীর অবশ্যই উচিত তার বিরুদ্ধে, কারণ এটা একটা প্রেসিডেন্স হয়ে গেছে, সারা দেশে আলোচিত হয়েছে, অবশ্যই তার বিরুদ্ধে শাস্তি নিয়ে দেখানো উচিত যে যিনি জামায়াতের, এবং আমার সাথে উনি 1-to-1 বৈঠকে এটা বলেছেন যে কিসের সংগঠন, যে সংগঠন এটা বুঝে না তার কথা মানতে হবে কেন, এটা আমাকে বলেছেন। আমি যখন তাকে অনুরোধ করতে গেছি যে আসেন একসাথে কাজ করি, জোট তো আমাকে দিয়েছে, তখন বলতেছে জোট কিসের সংগঠন, যে সংগঠন এগুলো বুঝে না তার কথা শুনতে আমি বাধ্য না, এরকম আর কি। ফলে তার মধ্যে আমি ইসলামও দেখতে পাই নাই, তার মধ্যে আমি সংগঠনের প্রতি আনুগত্যও দেখতে পাই নাই। তিনি জাস্ট একটা লেবাসধারী, আমি বলবো যে ভণ্ড ব্যক্তি। বর্তমানে যিনি জনতার রায়ে নরসিংদী 2 আসনের এমপি হিসেবে আছেন, তার ব্যাপারে আপনার অভিমত কি এবং তার প্রতি আপনার প্রত্যাশা কি থাকবে? ডক্টর আব্দুল মঈন খান একজন বাংলাদেশে বর্ষিয়ান রাজনীতিবিদ, সুপরিচিত এবং আন্তর্জাতিকভাবেও মানে পরিচিত ব্যক্তিত্ব, কিন্তু এলাকার মানুষের তার ব্যাপারে বেশ কিছু মানে অস্বস্তি এবং অভিযোগ, আক্ষেপ আমি শুনতে পেয়েছি যে ডিসকানেক্টেড মানুষের, এবং তার আশপাশে যে লোকেরা যারা আছে তারা এমনভাবে তাকে পরিবেষ্টিত করে রাখে, মানুষের সাথে তার যে যোগাযোগ বা মানুষের প্রতি তার এটা সরাসরি এই যোগাযোগটা, হয়তো তার বয়সও এখানে একটা বিষয়, সব কিছু মিলিয়ে তিনি করতে পারেন না। কিন্তু যেহেতু তিনি জনগণের ভোটে ক্ষমতায় এসেছেন বা ওই আসনের সংসদ সদস্য হয়েছেন, অবশ্যই আমি ওই আসনের একজন ভোটার হিসেবে আমি তার কাছে চাইবো যে যেটা তার দলের প্রধান বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, যারা আমাদেরকে ভোট দিয়েছে, যারা আমাদেরকে ভোট দেয় নাই এবং যারা ভোটই দেয় নাই, আমরা সবার জন্য, এই সরকার সবার, তো তিনিও কিন্তু সবার সংসদ সদস্য। ওই 91,000 ভোটারের সংসদ সদস্য কিন্তু তিনি নন, তিনি আমারও সংসদ সদস্য, ওই আসনের সকল ভোটারেরই সংসদ সদস্য, এমনকি যারা ভোটার না তাদেরও সংসদ সদস্য। ফলে তাকে এই বিবেচনাটা মাথায় রেখে কাজ করতে হবে। কারোর প্রতি তিনি মানে বায়াস থাকতে পারবেন না এবং বৈষম্য করতে পারবেন না, বা তার লোকেরা কাউকে অহেতুক নিপীড়ন যেন না করে, এটা তাকে নিশ্চিত করতে হবে। এটাই আমার তার কাছে প্রত্যাশা। এবং যেটা আমাদের এলাকার একটা বড় সমস্যা, চাঁদাবাজি, মিল কারখানা থেকে প্রচুর পরিমাণ টাকা ওঠানো, এই সমস্ত হয়ে এসেছে গত 13 বছর, এগুলো তিনি বন্ধ করবেন। যদিও এই প্রত্যাশাটা হয়তো পূরণ হবে না, কিন্তু আমি চাইবো যে তিনি এটা বন্ধ করবেন। এই বন্ধ করলে পলাশী মানুষ বেশ স্বস্তি পাবে। আমরা গুঞ্জন শুনতে পাই যে এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই গুঞ্জনটা আদৌ কতটুকু সত্য? এটা এখনো পর্যন্ত গুঞ্জন, কিন্তু নানান আলামত, যতক্ষণ পর্যন্ত এটা এস্টাবলিশড ট্রুথ না হচ্ছে আমাদেরকে কিন্তু এটা গুঞ্জনই বলতে হবে। এবং গুঞ্জন মানে সেটা সত্য না, ব্যাপারটা কিন্তু তা না। মানে নানান আলামতে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, যেমন ঢাকা 8-এর আসনের নিয়ে এটা জোর আলোচনাটা এসেছে যে বেশ কিছু কেন্দ্রে মির্জা আব্বাস এবং তার ফ্যামিলির লোকজন ঢুকে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। আরও কিছু কিছু জায়গায় এটা ঘটে থাকতে পারে। এবং ইঞ্জিনিয়ারিংটা হয়েছে খুব সূক্ষ্ম পর্যায়ে, যদি হয়ে থাকে খুবই সূক্ষ্ম পর্যায়ে হয়েছে, কারণ জনগণ কিন্তু ভোট দিতে পেরেছে। এবার জনগণের ভোটাধিকারকেও কিছু জায়গায় মানে সিল মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওভারঅল মানে খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল মাঠে। কিন্তু যা হয়েছে উপরের দিকে হয়েছে, মানে ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং আমরা কিন্তু একটা সংস্কার চাচ্ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এই প্রস্তাব করেছিল যে রিটার্নিং অফিসার এবং ডিসিজ শুড নট বি দি রিটার্নিং অফিসার। এই যে ডিস্ট্রিক্ট যারা মানে জেলা প্রশাসক, তারা যে রিটার্নিং অফিসার, এটা হলে কিন্তু তারা প্রশাসনের এক ধরনের মানে এটাকে ম্যানিপুলেট করাটা তাদের জন্য সহজ হয়। মানে প্রশাসনের একটা চেইন অফ কমান্ড আছে। এখানে যদি রিটার্নিং অফিসার অন্য কোনো ব্যক্তি হতেন, যেটা আমরা চেয়েছিলাম, আমরা বলেছিলাম, তাহলে কিন্তু
মানে এই ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনাটা আরও কমে আসতো। ফলে এই সংস্কারটা থেকে গেল, মানে এটা হওয়ার অপেক্ষায় থাকলাম আমরা। আর ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ ইলেকশন 2008-এর ইলেকশন নিয়েও এই ধরনের অভিযোগ আছে। এবারও মানে প্রায় সর্বমহলে একটা আলোচনা হচ্ছে, সবচেয়ে যখন বদিউল আলম মজুমদার বাংলাদেশের একজন নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়েও তার সবচেয়ে পায়োনিয়ার কাজ, তিনি যখন একটা সেমিনারে অভিযোগ করলেন যে যখনই এই অভিযোগটা উঠল তখনই তড়িঘড়ি করে গ্যাজেট দিয়ে ইসি নিজের হাতটা সাফাই করে ফেললো, তখনই কিন্তু সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ফলে ইসির উচিত ছিল যে অভিযোগগুলো আমলে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করা। এবং 30টা আসনের ব্যাপারে কিন্তু আপনার জামায়াত ইসলামীর পক্ষ থেকে মানে এই জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঢাকা 6 সম্ভবত 6 ঢাকা 6-এর ক্ষেত্রে তারা কিছু এভিডেন্সও শো করেছে তাদের মানে অফ ভেরিফাইড পেজ থেকে। ফলে ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাবে না, এটুকুই বলা সম্ভব এই পর্যন্ত। লোকমুখে আরও একটা গুঞ্জন প্রচলিত আছে যে এনসিপি, জামাত এবং বিএনপি এই 3টি দলের প্রধানই তাদের প্রত্যেকেই নিজ নিজ আসনে হেরেছেন এবং পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে আসন বণ্টিত হয়েছে। এই সমঝোতার গুঞ্জনটা কতটুকু সত্য? আমাদের আহ্বায়কের ব্যাপারে আমি বলতে পারবো, ঢাকা 11-তে কিন্তু তাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত কেন্দ্রগুলোতে শক্ত অবস্থান নেওয়ার কারণে পারা যায় নাই, মানে এবং খুব ক্লোজ মার্জিন ছিল সেখানে। ফলে যখনই ইঞ্জিনিয়ারিংয়ের ওই ঢাকা 8-এর এই কথাটা বড় আকারে এসছে তখনই এই বিকল্প গল্পগুলো ছাড়া হয়েছে বাজারে। আমি মনে করি যে এগুলো একেবারেই সম্ভাবনা নাই এবং এটা একটা ভুয়া প্রচারণা। এবং আমিরের ক্ষেত্রে, জামায়াতের আমিরের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে। যখনই ওই অভিযোগগুলো এসেছে তখনই এটাকে পাল্টা গল্প আকারে ছাড়া হয়েছে যে এরা আসলে বেসিক্যালি হেরেছিল, এদেরকে জেতানো হয়েছে। ব্যাপারটা আমার কাছে মনে হয় না সেরকম। কিন্তু যদি আপনি এটা মনেই করেন, আপনি যদি ব্যাপার সিরিয়াস হন, আমরা তো 30টা আসনের জন্য মানে অভিযোগ করেছি এবং এগুলোর আবার পুনর্গণনা চেয়েছি। তো আপনি যদি মনে করেন ওখানে এটা ঘটেছে, তাহলে আপনিও একই ধরনের, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া চর্চা না করে আপনাকেও একইভাবে ফর্মাল অভিযোগ করতে হবে। কিন্তু ফর্মাল অভিযোগ না করে এটা ছড়ানো মানে হচ্ছে আমরা যে স্টেপসগুলো নিচ্ছি এটাকে এক ধরনের মানে ঘোলাটে করার একটা চেষ্টা হিসেবেই দেখতে হবে এটাকে। আপনি তো এনসিপি জামাত জোট গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে আমরা জানি। তবুও আপনাকে কেন তৃণমূল জামাতের কাছে এরকম অসহযোগিতা পেতে হয়েছে? ওইটা আমি বললাম যে জামাত, এটা আমি তাদের প্রতি আমার শুভকামনার জায়গা থেকে বলছি না, মানে কোনো ইয়ে থেকে না, কোনো হিংসা বা বিদ্বেষ থেকে না। জামায়াত যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় তাহলে তাদেরকে আমাদের মতো যারা, কারণ মানে শুধু জনগণের ভোটটা তো ইম্পর্টেন্ট, এর বাইরেও হচ্ছে আপনার বিভিন্ন পাওয়ার ব্লক থাকে এবং পাওয়ারের কতগুলো নিজস্ব হিসাব নিকাশ থাকে। এই সবার ব্যাপারে যদি আপনি সমানভাবে মানে তাদেরকে অ্যাকসেপ্ট করার বা অ্যাকোমোডেট করার মতো আপনার মানসিকতা না থাকে, তাহলে আপনি কোনোদিন ক্ষমতা যেতে পারবেন না। কোনো একটা মনোলিথিক মানে মতাদর্শিক দল থেকে আপনি যেতে পারবেন না। আপনাকে ডিফারেন্ট টাইপের যারা নারী, মানে যাদের ওদের তো একটা নারীর কল্পনা আছে যে নারীকে এইভাবে থাকতে হবে, তো এর বাইরেও তো কিছু ধরনের নারী আছে। আবার ধরেন কি আমাদের মতো যারা একটু ডেমোক্রেটিক ব্যাকগ্রাউন্ডের, এই ধরনের মানুষদেরকে যদি আপনি এমব্রেস না করেন, আমরা কিন্তু এমব্রেস করেছি। এবং আপনি বললেন যে আমি আসলেই আমাদের দলের মধ্যে যারা শিবির ব্যাকগ্রাউন্ডে ছিল, মানে অতীতে যারা শিবির করেছে, আমি কিন্তু তাদেরকে মানে অপবাদ দেওয়ার জন্য বলছি না, মানে আপনি করেছেন তো করেছেন, এতে দোষে কিছু নাই। তাদেরও আগে আমি বলেছি যে জামায়াত ইসলামীর সাথে জোটে যেতে হবে, কারণ আমার একটা ক্যালকুলেশন ছিল এবং এটা সঠিক প্রমাণিত হয়েছে। আজকে যে 6 জন সংসদ সদস্য আমরা জিতেছি, এটা খুব কঠিন হতো যদি আমরা এই জোটে না যেতাম। ঠিক আছে, আমার ক্ষেত্রে এটা একটা অন্যায় হয়েছে, ইনজাস্টিস হয়েছে, সেটা আলাদা বিষয় এবং এটা নিয়ে আমার একটা আক্ষেপ থেকেই যাবে। কিন্তু আমার যে ক্যালকুলেশন জায়গা থেকে আমি কথাটা বলেছিলাম যে আপনাকে ইলেকশন একটা বাইনারি হয়ে যাবে, আপনাকে এই বাইনারির একটা হতে হবে। ভোট যদি 3 ভাগ করেন আপনি জিততে পারবেন না। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে, ভোট 3 ভাগ হওয়ার কারণে আমি জিততে পারি নাই। এবং আপনি এমনকি ঢাকা 9 দেখবেন, আরেকটা এটা গুরুত্বপূর্ণ, ওই যেখানে তাসনিম জারা এবং জাবেদ রাসিন ছিলেন, সেখানেও কিন্তু ভোট 3 ভাগ হওয়ার কারণে বিএনপি জিতেছে। এখন সব মিলিয়ে হচ্ছে আমাদের মতো আমি যে অসহযোগিতাটা পেলাম কিংবা আমার ব্যাপারে জামায়াত ইসলামীর আন্তরিকতাটা কম দেখতে পেয়েছি, এটা সম্ভবত এই কারণে যে আমি একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের, মানে আমার তো ইসলামিক কিংবা রাইট উইং যে ব্যাকগ্রাউন্ড সেটা না, আবার এখানে যে আমরা টিপিক্যাল অর্থে যে লেফট যাদেরকে বুঝি আমার সেই ব্যাকগ্রাউন্ডও না। ফলে আমার ব্যাপারে হয়তো জামায়াত ইসলাম পুরোপুরি মানে নিশ্চিত হইতে পারে নাই। এটা আমি মনে করি যে তাদেরকে কাটিয়ে উঠতে হবে, কারণ তাহলে কাটিয়ে উঠতে পারলে তারা, আমি মনে করি যে ক্ষমতায় যাওয়ার জন্য উপযুক্ত হবে। এই যে আপনি এই জোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং পরবর্তীতে আপনাকে সহযোগিতা করা হয়নি, এর বিনিময়ে আপনি কি কোনো কম্পেনসেশন চান? এবং যদি সেই কম্পেনসেশনটা চান, সেক্ষেত্রে জামাত কিভাবে আপনাকে কম্পেনসেশন করলে আপনি সেটা নিয়ে স্যাটিসফাইড থাকবেন? না, কম্পেনসেশন কথাটার সাথে না একটা কেমন
কেমন জানি আমার কাছে এই শব্দটা পছন্দ হবে না এই ক্ষেত্রে। আমি মনে করব যে যদি আমার তো কিছু মানে জায়গা আছে, কিছু এক্সেলেন্স আছে, মানে যেগুলো ভালো পারি, যুক্তি দেয়া, কথা বলা, কনস্টিটিউশন সম্পর্কে ধারণা রাখা, রিফর্ম প্রশ্নে আমার অবস্থান, এই জোট এবং আমার দল, বিশেষত আমার তো আসলে এক্সপেকটেশনটা বেশি আমার দলের কাছেই থাকবে। তারা যদি মনে করে যে এটা দরকার, প্রয়োজন, তাহলে তারা কোনো না কোনোভাবে আমাকে কোথাও না কোথাও মানে ব্যবহার করবে, মানে আমার এই ক্যালিবারটাকে ব্যবহার করতে চাইবে। আর এই তো, আর বাকিটা হচ্ছে যে সামনে নির্বাচন আসবে, সেখানে আমি নির্বাচন করব আবারও যখন নির্বাচন আসবে, এবং আশা করি এবার যেটা ঘটেছে সেটা করবে না। কিন্তু ইন দ্য মিন টাইম এই 3-4 বছর 5 বছর কীভাবে আমাকে ব্যবহার করবে এটা জোটকেও ভাবতে হবে এবং আমার দলকেও ভাবতে হবে। গণভোটের কি কোনো আইনি ভিত্তি আছে? সরকারদলীয় একজন মন্ত্রী বলেছেন শুধুমাত্র নির্বাচনের জন্যই তারা গণভোটে রাজি হয়েছেন। গণভোট নিয়ে সরকার দলের এই অবস্থান, এর পক্ষে বা বিপক্ষে আপনার মতামত কি? আর সরকার যদি চায় তাহলে কি তারা চাইলেই গণভোটকে বাতিল করে দিতে পারে, গণভোটের রায়টাকে? এখানে দুটো কথা, একটা হচ্ছে যে ওই সরকার যিনি নতুন মুক্তিযুদ্ধ মন্ত্রী হয়েছেন উনি এই ব্যাপারগুলো বোঝেন না, এবং নিজের কথাটা বলেছেন যে আমরা নির্বাচনটা আদায় করার জন্য রাজি হয়েছি। এটা একটা স্পষ্ট প্রতারণামূলক এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এক। আর দ্বিতীয় হচ্ছে সরকার চাইলে বাতিল করতে পারবে না। হ্যাঁ, গায়ের জোরে পারবেন, ডেফিনেটলি। গায়ের জোরে শেখ হাসিনা গায়ের জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, কিন্তু এগুলোর পরিণতি ভালো হয় না। গণভোট অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ দি সভরেন উইল অফ দ্য পিপল, জনগণের সার্বভৌম ক্ষমতার একটা বহিঃপ্রকাশ হিসেবে এটা সংসদের চেয়েও শক্তিশালী, পাওয়ারফুল, সংবিধানের চেয়েও পাওয়ারফুল। আপনি এটা সংবিধানে আছে কি নাই তা দিয়ে এটাকে বুঝতে পারবেন না, এটা সংবিধানে থাকার কথা না। কারণ হচ্ছে এটা কাজই হলো নতুন একটা সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করা। যখন একটা দেশে পুরনো সংবিধান এবং নতুন সময়ের একটা ছেদ ঘটে যায় তখন আপনার একটা নতুন সংবিধান লাগে। তো সেই নতুন সংবিধান করার জন্য আপনাকে জনগণ, সংবিধান কিন্তু রচনা করে জনগণ, তো সেই জনগণকে ইনভলভ করার অনেকগুলো স্বীকৃত পদ্ধতি আছে। এর মধ্যে একটা হলো গণপরিষদ। তা আমাদের এখানে গণপরিষদ কিন্তু হচ্ছে বা হওয়ার কথা, যদিও বিএনপি এখন ছলনা করছে এটা নিয়ে, যে সংস্কার পরিষদ, এটা কিন্তু একটা গণপরিষদ, কিন্তু তার আগে একটা গণভোট। হ্যাঁ, তো এই গণভোটের মাধ্যমে আসলে জনগণ রায় দিল যে আমরা, যেহেতু আমাদের সংবিধানে বলা আছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস বা মালিক, তাহলে আমরা বললাম যে আগামীতে আমরা এই সংস্কারগুলো চাই বা আমরা এই সাংবিধানিক ব্যবস্থাটা চাই। ফলে সেটা না করার কোনো সুযোগ নাই এবং আইনি ভিত্তি নাই। এই কথাটা যে বলা হচ্ছে, এটা হচ্ছে আইন সম্পর্কে, সংবিধান সম্পর্কে একটা অত্যন্ত মানে গোজামিলপূর্ণ ধারণা থেকে আসে। কোথা থেকে আপনি বললেন যে আইনি মানে যারা বলছে যে আইনি ভিত্তি নাই, এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তাহলে এটা কি? আচ্ছা, আমি 3টা জিনিস বলি। 1 নম্বর কথা হচ্ছে শপথ না নেওয়ার পেছনে সালাউদ্দিন ভাইয়ের কথা আমরা শুনলাম। তিনি বলেছেন যে আমরা সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হই নাই, কাজে আমরা শপথ নিব কেন? অথচ জুলাই সনদ বাস্তবায়ন আদেশে পরিষ্কার বলা আছে যে আগামী নির্বাচিত সভা একই সাথে হবে সংবিধান সংস্কার সভা এবং সংসদ, অর্থাৎ যে আপনি নির্বাচিত হলে আপনি একই সাথে, পরিষ্কার বলা আছে এটা, সংবিধান সংস্কার পরিষদ সদস্য এবং সংসদ সদস্য একই সাথে আপনি দুইটা, এটা বলা আছে। ওনার এই প্রশ্ন উত্তর এখানে আছে। দ্বিতীয় কথাটা হচ্ছে ওনারা যেটা বলার চেষ্টা করেছেন যে শপথ কে নেবে, শপথ নিয়ে জটিলতা, এই কারণে আমরা শপথটা নিতে যাই নাই। শপথ কে নেবে এই প্রশ্নের মানে হচ্ছে যে আপনি ওই জিনিসটা মানে ভুল বা ওই জিনিসটা আইনি ভিত্তি নাই তা না, শপথ কে নেবে এটা ঠিক হয় না বলে আপনি যাচ্ছেন না। আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে যুক্তিতে। একটা যুক্তিতে হেরে গেলেন, তারপর একটা যুক্তিতে আসলেন, এটা বিএনপির মতো দলের জন্য আমাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। শপথ কে নেবে এটাও পরিষ্কার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে বলা আছে যে যিনি সংসদ সদস্যদের শপথ নেবেন তিনি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ নেবেন। তো সিইসি নিয়েছেন ওই শপথটা, মানে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি পরিচালনা করেছেন সংসদ সদস্যদের, কাজেই তিনিই কিন্তু সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথটা নেবেন। আচ্ছা, তাহলে এই কথাগুলো কোথায় লেখা আছে? দুটো যে জিনিস আমি বললাম দুটোই কিন্তু বলা আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে। এখন বিএনপির যে টাইপের আমি দেখতে পাচ্ছি, তারা এরপরে যেটা দুটো যুক্তিতে হেরে যাওয়ার পরে তারা এখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে প্রশ্ন করবে যে এইটার কি ভিত্তি আছে। এইটার ভিত্তিটা হচ্ছে যে গণভোট, আপনি যদি প্রশ্নটা খেয়াল করেন, আপনি নিজেও ভোট দিয়েছেন, রঙিন ব্যালটের প্রথম প্রশ্নটাই হচ্ছে ওই 4টা প্রশ্নের আগে বলা আছে যে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর ব্যাপারে আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তার মানে গণভোট হ্যাজ অ্যাপ্রুভড দি জুলাই অর্ডার, জুলাই ওই সনদ বাস্তবায়ন আদেশটাকে জনগণ গণভোটে অ্যাপ্রুভ করে দিয়েছে। এখানে আমি বলবো যে অন্তর্বর্তী সরকার এবং তাদের যে আইনি প্যানেল একটা এক্সেলেন্ট কাজ করেছে। এক্সেলেন্ট কাজটা কি?
যে এই যে বলা হচ্ছিল যে গণভোট যে করবেন এর সংবিধানে নাই, আমি কিন্তু বলছি যে গণভোট আপনি একটা দেশের সংবিধানে থাকুক না থাকুক যখন খুশি আপনি করতে পারবেন, বিকজ দিস ইজ বিয়ন্ড কনস্টিটিউশন। তবু গণভোটটাকে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে ধরতে হবে, এই জন্যই কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। আবার ওই আইনি বিশেষজ্ঞরা বুঝতে পেরেছেন যে তার মানে আমি যদি এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে গণভোটটা করি, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে প্রশ্নবিদ্ধ করা গেলেই গণভোটটা প্রশ্নবিদ্ধ হবে। তখন তারা যেটা করেছেন, মানে গণভোটের জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে, অ্যাট দ্য সেম টাইম গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। দিস ইজ রেসিপ্রোকাল, এবং এক্সেলেন্ট কাজ। যে এখন আর আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তি কি, এটা কোনো আইনি ভিত্তি আছে কিনা এটা বলতে পারবেন না, বিকজ জনগণ তো গণভোটের মধ্যে দিয়ে এটাকে অ্যাপ্রুভ করেছে, বলেছে যে আমরা নট জাস্ট জুলাই সনদ বাস্তবায়ন আদেশকেও আমরা অ্যাপ্রুভ করলাম এবং ওই 4টা প্রশ্নকে আমরা অ্যাপ্রুভ করলাম। কাজেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এখন আইনের চেয়ে বড় আইন। কেন জানেন? কারণ হচ্ছে মডার্ন স্টেটের একেবারে গোড়ার কথা হচ্ছে যে জনগণ হচ্ছে ল গিভার, আইন প্রদায়ক, আমি বাংলা এটাকে এভাবে বলি, যে তাদের থেকে সমস্ত আইন শুরু হয়, মানে দে আর দ্য সোর্স অফ দি লাইট, সোর্স অফ দি ল। 1, 2 হচ্ছে জুলাই সনদে যে অঙ্গীকারনামায় সকল দল সাইন করেছে, সেখানে আপনি দেখবেন পরিষ্কার লেখা আছে যে জুলাই সনদ জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে? ফলে জনগণের মানে কনস্টিটিউশনের বিভিন্ন লর চেয়ে জনগণের অভিপ্রায়টা কিন্তু বড়। যদি কোনো আইন কখনো জনগণের অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তখন সেই আইন বাতিল হয়ে যায়, জনগণের অভিপ্রায় বাতিল হয় না। আচ্ছা, গেল। এখন এই প্রশ্নগুলো গেল। এর বাইরে একটা সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন আমি চিন্তা করলাম যে বিএনপি বললো যে তারা একটা শপথ নেওয়ার পেছনে তাদের যুক্তি ছিল যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, কিন্তু আমরা কিন্তু দেখলাম 2টো শপথ হয়েছে। আসলে 77 জন এমপি 2টো শপথ নিয়েছেন, নেন নাই বিরোধী দলের। এখন একই সিইসি একই ব্যক্তি ও তাদেরকে 2টো শপথ পড়িয়েছেন, তাদেরকে একটা শপথ পড়িয়েছেন। কোনটা ঠিক? হয় এই একটা শপথ ঠিক অথবা 2টা শপথ ঠিক। যদি 2টা শপথ বেআইনি হয় তাহলে আপনি এই সিইসিকে বিদায় করেন, আর যদি সিইসি তাদেরকে 2টো শপথ পড়িয়ে ঠিক কাজ করে থাকেন তাহলে আপনারা ভুল কাজ করেছেন অথবা আপনারা বেআইনি কাজ করেছেন। ফলে এই সমস্ত দিক থেকে বিএনপি হ্যাজ নো লিগ্যাল গ্রাউন্ড। তারা একটা আইন সম্পর্কে একটা একেবারে, আমি বলবো যে আমি তো আইনি ব্যাকগ্রাউন্ডের কেউ না, কিন্তু আইনকে আমরা রাষ্ট্র, ইতিহাস, দর্শন, তত্ত্ব সমস্ত কিছু জায়গা থেকে বুঝতে চেষ্টা করি বা মানে ধরার চেষ্টা করি। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সালাউদ্দিন ভাই সহ বিএনপি যারা আইনের দোহাইগুলো দিচ্ছেন, এমনকি বিএনপিপন্থী যে অন্যান্য যে সুশীল সমাজের আইনজীবীরা যে সমস্ত কথা বলছেন, এগুলো আইনের ফার্স্ট ইয়ারের ছাত্ররাও লজ্জা পাচ্ছে তাদের এই কথাগুলো শুনে, যে এগুলো তো মানে আমি যে কথাগুলো বললাম আপনি কিন্তু যে কেউ শুনে এটাকে তার কাছে কনভিন্সিং মনে হবে, কারণ কোনো কথা আমি বানিয়ে বলি নাই, সবগুলো কথাই ফ্যাক্ট বেসড। তাহলে এরা কোথা থেকে এই কথাগুলো বলছে? এরা একটা জায়গা থেকে কথাটা বলছে, এটা হচ্ছে দে হ্যাভ 2/3 মেজরিটি, এবং 2/3 মেজরিটির বলে আপনি যে কোনো কিছু করতে পারবেন। সবচেয়ে যেটা তারা একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করছে, জনগণ এবং একই দিনে যে ভোট হলো 2টা, এটা কিন্তু বিএনপির চাওয়ার কারণে হয়েছে। আমরা কিন্তু বলেছিলাম আগে হোক একটা গণভোট, ওকে ফাইন, এটা খুব বড় সমস্যা না। তাহলে জনগণ একই সাথে 2টো রায় দিয়েছে, একটা ডিরেক্ট ম্যান্ডেট গণভোটের ব্যাপারে, আর একটা হচ্ছে প্রতিনিধিত্বশীল ম্যান্ডেট, যে ইউ ফর্ম দি গভর্নমেন্ট অ্যান্ড রান দি কান্ট্রি ফর দি নেক্সট 5 years। ঠিক আছে? তো একটা হলো আপনার প্রতিনিধিত্বশীল ম্যান্ডেট, আর একটা হচ্ছে মানে গণভোটের সরাসরি ম্যান্ডেট। প্রতিনিধিত্বশীল ম্যান্ডেট 2/3 কেন? যদি একেবারে 100% মেজরিটি আপনার থাকে, তবু এটা দিয়ে আপনি প্রতিনিধিত্বশীল ম্যান্ডেট দিয়ে আপনি ডিরেক্ট ম্যান্ডেটকে প্রভাবিত করতে পারবেন না। দুই জিনিস, দুটোর গন্তব্য দুটো হলো মানে রেল লাইনের প্যারালাল ট্র্যাকের মতো, যে একটা মানে একটা দিয়ে আরেকটাকে ইয়ে করা যায় না, নষ্ট করা যায় না বা আন্ডু করা যায় না। কিন্তু এই সামান্য জিনিসটা তারা বুঝতে পারছে না, হচ্ছে 2/3 গরমের কারণে। আপনি দেখবেন বিএনপি, আমাদের বাংলাদেশের রাষ্ট্র, এটা আমি অনেকবার বলেছি যে আমাদের রাষ্ট্রের ক্রাইসিসটা ডিপেন্ড করার পেছনে বিএনপির হিউজ রোল আছে। তারা 96 সালে একটা একতরফা নির্বাচন করেছিল। তারা 2006 সালে বিচারপতির বয়স ওই 2/3 যখন তাদের হাতে ছিল, তখন তারা বিচারপতির বয়স 65 থেকে 67 করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিজের পছন্দের লোক বসানোর মানে হীন চেষ্টার জায়গা থেকে এটা কাজটা করেছে, এবং এটা লগি বৈঠা ডেকে এনেছে, এটা 111 এনেছে, এটা আওয়ামী লীগের এই 13 বছরের ফ্যাসিবাদকে ডেকে এনেছে। এবং এটার কারণে এটা বিএনপি করেছিল, এই যে 2/3 বলে আপনি আপনার পছন্দের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান দেখতে চান, এই কারণে আপনি অবসরে বয়স বাড়িয়ে দিচ্ছেন। এই কাণ্ডটা তারা করেছিল। এটা সবচেয়ে বড় ভিকটিম কে হয়েছে? বিএনপি ইটসেলফ। কারণ বিএনপি 2006 থেকেই যে লম্বা সময় ক্ষমতার বাইরে থাকলো, এবং তারেক রহমান সাহেবকে তো প্রায় মেরেই ফেলার চেষ্টা করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে তিল করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এখান থেকে কোনো আত্ম উপলব্ধি বিএনপির মধ্যে দেখা যাচ্ছে না। 2/3 পাওয়ার পর থেকে তারা একেবারে মানে আমি বলবো যে দে আর বিহেভিং লাইক মানে খুব কি বলবো, একটা
ডেমাগোগের মতো আচরণ করছে। এটা খুব অপ্রত্যাশিত যে যখনই আপনার কাছে 2/3 থাকে, এই 2/3টা যখন তখন ব্যবহার করলে এটা আপনার জন্য ক্ষতি। আওয়ামী লীগ যখন 2/3 বলে এক একটা খারাপ সিদ্ধান্ত নিচ্ছিল, এগুলো সবগুলো তাদের বিরুদ্ধে গেছে, তারা জনবিচ্ছিন্ন হয়েছে, তারা পুলিশ আমলা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে, অ্যান্ড ইভেনচুয়ালি ইট মেড দেম উইকার। এটা তাদেরকে আরও দুর্বল করেছে। এখন আপনি যদি আপনার কাছে 2/3 আছে, আপনি এটা শপথ নেওয়ার আগেই ব্যবহার করা শুরু করবেন, মানে 5টা বছর তো আপনি গেলেন না, শপথ নেওয়ার আগের থেকে আপনি 2/3 ব্যবহার করা শুরু করলেন, এবং এইটা থেকে প্রমাণ হলো যে আপনি আসলে জনগণের চাওয়াটাকে মানতে চাচ্ছেন না। এখন এইটা কিভাবে, এটার মাসুল আপনাকে চুকাতে হবে আমরা এখনো জানি না, বাট এগুলো সাধারণত বাংলাদেশে ভালো হয় না। সরকার যদি গণভোটের গণরায়কে বাতিল করতে চায়, সেক্ষেত্রে জনগণের করণীয় কি হতে পারে? সরকার গণভোটের গণরায় বাতিল করলে, এটা আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এটা খুব খারাপ হবে। কেন খারাপ হবে? অতীত থেকে উদাহরণ দিই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 90-এর যখন এরশাদ বিরোধী আন্দোলন হলো, তখন একটা আন্দোলন শেষে 3 জোটে, এই যে এখন জুলাই সনদ হচ্ছে না, এটারই একটা এইরকমই একটা জিনিস ছিল। তখন রাজনৈতিক দলগুলো একটা সমঝোতার দলিল ছিল 3 জোটের রূপরেখা। তো সেই 3 জোটের রূপরেখায় বলা ছিল যে আমরা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করব, এবং আপনি দেখেন এরশাদ যাওয়ার পরে একটা কিন্তু নিরপেক্ষ সরকার শাহাবুদ্দিন সাহেবের অধীনে নির্বাচন হয়েছে। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রধান। তো তখন থেকেই তো 3 জোটের রূপরেখায় লেখা ছিল যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করব। বিএনপি এসে ওইটাকে ভঙ্গ করলো, প্রতিশ্রুতিটাকে। তারা নিজেদের অধীনে নির্বাচন দিল 96 সালে, প্রথম যে ফেব্রুয়ারি নির্বাচনটা, এবং সেটাতে তারা একতরফাভাবে জিতেছে। বিরোধী দলগুলো আন্দোলন করেছে, আওয়ামী লীগ, জামায়াত ইসলাম, এই যে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামের কিন্তু তখন থেকেই যোগাযোগ এবং সখ্যতা, তারা একসাথে আন্দোলন করেছে, এবং আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলন করেছে। আমলাতন্ত্র রাস্তায় নেমে এসছে, জনতার আদালত গঠিত হয়েছে। বিএনপি সরকার 2 মাস টিকতে পারে নাই প্রথমবার। 96 পরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো নিরপেক্ষ সরকার অধীনে, মানে তত্ত্বাবধায়ক সরকার, এবং সেটা করার জন্য বেগম খালেদা জিয়া ওই যে ফেব্রুয়ারি যে নির্বাচন, যেটাকে আওয়ামী লীগ সহ সবাই বলেছে অবৈধ সরকার, ওই সরকার ত্রয়োদশ সংশোধনী করলো, করে আপনার সংবিধানের মধ্যে ত্রয়োদশ সংশোধনী যুক্ত করেছে। এখন এই সংশোধনীটা বৈধ, কিন্তু এটা করেছে কিন্তু একটা অবৈধ সরকার, মানে সোকল্ড অবৈধ সরকার। এটা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যা নাই, মানে যদি আপনার পক্ষে আসে। আচ্ছা, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা কিন্তু ছিল আন্দোলনের ফসল, জনগণ এবং রাজনৈতিক দলগুলো আন্দোলনের ফসল, যেটা বিএনপি তখন কনস্টিটিউশনালাইজ করলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এই যে এখন আমরা বললাম জুলাই সনদের আইনি ভিত্তি চাই, সাংবিধানিক স্বীকৃতি চাই, এগুলো তো নতুন কোনো কথা না, এগুলো অতীত উদাহরণ আছে। আচ্ছা, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আওয়ামী লীগ 2008-এ এসে 2011 সালে 2/3 জোরে বাতিল করে দিয়েছে, যেটা ছিল যুগণের আন্দোলনের ফসল এবং যেটার সাংবিধানিক স্বীকৃতি ছিল। এটার ফলাফল কি আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে? 2011 বলে 2024, মানে প্রায় আপনার এক যুগ পরে আপনাকে এটার একটা মানে তীব্র রোষানলে পড়তে হয়েছে, আপনার পতন ঘটেছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। ফলে কোনো সরকার যদি গণরায়কে উপেক্ষা করে, এটা সবসময় তার জন্য সবচেয়ে সফট, সবচেয়ে খারাপ, মানে সবচেয়ে নরম যে পরিণতি, সেটা হচ্ছে আগামী ইলেকশন সুষ্ঠু হলে আপনি বিপুল ভোটের ব্যবধানে হেরে যাবেন। আর সবচেয়ে কঠিন পরিণতি হচ্ছে গণঅভ্যুত্থান ফেস করতে হতে পারে। বাংলাদেশের সংবিধান কি সংস্কার হওয়ার কোনো সম্ভাবনা আছে, নাকি আমরা সেই 72-এর সংবিধানই থেকে যাব? সংবিধান তো সংস্কার হয়ে গেছে, মানে জুলাই ওই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা বসলাম, সেখানে সংস্কার প্রস্তাবগুলো সব আপনারা দেখতে পেয়েছেন যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব সেখানে এসেছে। সেগুলো রাজনৈতিক দলগুলো সাইন করেছেন না, সবগুলো রাজনৈতিক দল, তার মধ্যে আপনি মেনে নিয়েছেন। আপনি মানে বিএনপিকে এখন বলতে পারবে যে আমরা এই সংস্কারগুলো চাই না, মানে তাহলে তাদের জন্য আত্মপ্রতারণামূলক হবে। তারা পর্যন্ত, তার মানে এটা হয়ে গেছে, গণভোটে জনগণ রায় দিয়ে দিয়েছে, এরপর আর কি বাকি থাকে কিছু? আমরা রাজনৈতিক দলগুলো মিলে যে চেঞ্জটা আনলাম, সেটার ব্যাপারে জনগণ গণভোটে বললো যে এটা ওকে, আমরা এটা মানি, এটা সমর্থন করি, তাহলে এটা তো অলরেডি ইট ইজ ডান। এখন শুধু আপনার কাজটা হলো টেকনিক্যাল কাজ, এটাকে শুধু এখন কনস্টিটিউশনালাইজ করতে হবে ওই সংস্কার পরিষদ 6 মাসের বা 180 দিনের। ফলে এটা না করার কোনো অপশন নাই। এটা না করলে শুরু থেকে একটা ক্রাইসিস ডিপেন্ড হবে, মানে সংকট ঘনীভূত হতে থাকবে। সরকার একতরফাভাবে সংসদ পরিচালনা করবে, বিরোধী দলগুলো সংসদে যাবে না, এই রাস্তাটা সরকার ওপেন করবে আর কি। তো সেটা মানে আমাদের জন্য তো কোনো ভালো উদাহরণ হবে না। ফলে অবশ্যই মানে আমি মনে করি যে 72 সংবিধান যে সংস্কার হয়ে গেছে জনগণের রায়ে, এটাকে এখন মানে ক্যারি আউট করাটাই হচ্ছে এই সরকারের কাজ, অন্য কোনো রাস্তা তার জন্য নাই। আমরা শুরুতে দেখতে পেয়েছি যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, কিন্তু পরবর্তীতে কিছুদিন আগে ঠিকই তারা জুলাই সনদে স্বাক্ষর করলো। তো এনসিপি এই দ্বিচারিতাটা বা এই 2 ধরনের কাজ কেন করলো তারা? এটা দ্বিচারিতা না, এটা হচ্ছে আপনি দেখবেন যে জুলাই সনদটা বানানোর ক্ষেত্রে, প্রণয়ন করার ক্ষেত্রে তো এনসিপির খুব অ্যাক্টিভ ভূমিকা আছে। যে জুলাই সনদটা আপনি পাচ্ছেন, এটা তো এনসিপিও পার্ট, সবসময় এনসিপি বলেছে, যখন সাইন করে নাই তখনও বলেছে যে উই ওন দিস, কারণ আমরা সবাই মিলেই এটা ঠিক করেছি। কোথায় গিয়ে আমরা দ্বিমত করলাম? যখন আমরা বেঁকে বসলাম কোথায়, যখন আমরা দেখলাম যে
আইনি এই যে জুলাই যেটা আপনি বানালেন এটা কিভাবে বাস্তবায়ন করবেন এটা আপনি ঠিক না করেই সাইনিং সেরেমনি করছেন। তখন আমরা বললাম যে নো, আমরা তো সাইনিং সেরেমনি তো একটা আনুষ্ঠানিকতা মাত্র, আমরা তো জুলাই সনদ বানিয়েছি, তো জুলাই সনদ বানানোটাই যদি একমাত্র কাজ হয় তাহলে তো আর ওই সাইনিং শুধু ওখানে গিয়ে কোনো লাভ নাই, আমরা তো অলরেডি এটা বানিয়েছি। কিন্তু আমরা চাই যেটা আইনি ভিত্তিটা নিশ্চিত হোক, সাংবিধানিক স্বীকৃতিটা নিশ্চিত হোক। তো সাংবিধানিক স্বীকৃতি আমরা না যাওয়ার কারণে ওই অনুষ্ঠানে এরপর কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা মানে এটা কিন্তু আমরা যদি ওখানে সাইন করে ফেলতাম খুশি খুশি হয়ে, তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা পেতেন না। ফলে এখানে অবশ্যই ইয়াং জেনারেশন সহ যারা বাংলাদেশে পরিবর্তন চায় তাদের এনসিপির প্রতি থ্যাঙ্কফুল থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে শেষ পর্যায়ে গিয়ে কেন আপনারা সাইনটা করলেন? কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে আমরা যে আইনি ভিত্তিতে চাচ্ছিলাম এটা তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে হয়ে গেল, গণভোটে সেটা পাশ হয়েছে, এবং ইউনূস সরকারের শর্ত সীমাবদ্ধতার পরেও তারা তো কাজটা করেছে। তাদের প্রতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি একটা সম্মানের জায়গা থেকে আমরা তার ক্যাবিনেটের শেষ দিনে, তার এই মেয়াদের শেষ দিনে আমরা গিয়ে সাইন করেছি, এবং আইনি ভিত্তি সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু গেছি। এর পাশাপাশি যেহেতু গণভোটে জনগণ রায় দিয়েছে জুলাই সনদের পক্ষে, জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখানোটাও আমাদের একটা কর্তব্য। এর পাশাপাশি আমাদের স্বাক্ষরটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, সেই ঐতিহাসিক গুরুত্বটাকে নথিবদ্ধ করার জন্য আমরা সেখানে স্বাক্ষর করেছি। ফলে আমাদের এর মধ্যে কোনো দ্বিচারিতা নাই, আমাদের অ্যাক্ট বা আমাদের ভূমিকাটা খুবই কনসিস্টেন্ট। যে কারণে আমরা অতীতে সাইন করি নাই সে কারণেই এখন সাইন করেছি, যে আইনি ভিত্তি নিশ্চিত করার প্রসঙ্গটা ছিল, আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে, গণভোট সংস্কার এবং আমাদের যে কনসিস্টেন্ট এটার পেছনে ক্যাম্পেইনিং এবং লেগে থাকে, এর কারণেই কিন্তু বাংলাদেশের সংস্কারটা এই পর্যন্ত এসেছে। এবং এখানে আমি বলবো বিএনপি এবং জামায়াত ইসলামের তুলনায় এনসিপির রোল ইতিহাস বিচার করবে, কিন্তু আমি একজন সামান্য অবজারভার হিসেবে, এনসিপির বাইরের একজন মানুষ হিসেবে বলছি আপাতত, যে এইটা এনসিপি যে নতুন সংগঠন, তার ইন্টারনাল অনেকগুলো প্রতিবন্ধকতা সমস্ত কিছুর পরেও এনসিপি যে রোল প্লে করেছে এই জুলাই সনদ প্রণয়ন করার ক্ষেত্রে, এটা আইনি ভিত্তি নিশ্চিত করার ক্ষেত্রে, গণভোটকে পাশ করিয়ে আনার ক্ষেত্রে, এটা হিস্টোরিক। এটা এরকম 6-7 মাসের কোনো দলের পক্ষে বাংলাদেশের ইতিহাসে আর নাই। বাংলাদেশে এর আগে জাসদ ছিল, কিন্তু জাসদ এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নাই। নির্বাচনের সময় আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য বলেছেন এবং গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন চালাতে তার সকল নেতাকর্মীকে উদ্বুদ্ধ করেছিলেন। পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গা থেকে আবার শুনতে পেয়েছি নির্বাচনের দিন বিএনপি তৃণমূলের যে নেতাকর্মী আছে তারা ভোট কেন্দ্রের বাইরে জনগণকে না ভোট দিতে উদ্বুদ্ধ করছেন, এরকম অভিযোগ, এরকম গুঞ্জন আমরা শুনতে পেয়েছি। তো এই জিনিসটাকে বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, যে বিএনপি তৃণমূলের যারা আছে তারা তাদের কেন্দ্রের নির্দেশনা মানছেন না? তাদের কেন্দ্র কতটা আন্তরিক সেটার ব্যাপারে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আপনি তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি নতুন হয়েছেন তার কথাটা তো আমরা শুনলাম, এবং আসলেই তো তারা না ক্যাম্পেইন করেছে, আমরা দেখেছি এটা তৃণমূলে সব জায়গায়। এবং এর পাশাপাশি হ্যাঁ ক্যাম্পেইনটা যে তারেক রহমান সাহেব বলেছেন, এটার মধ্য দিয়ে এখন এটা বিশ্বাস করার সঙ্গত কারণ আছে যে মানুষের যে জুলাইয়ের প্রতি যে ইমোশন, সংস্কারের প্রতি যে কমিটমেন্ট, এই ভোটগুলোকে নিজেদের দিকে আনার জন্যই তারা হ্যাঁর পক্ষে গেছে। তো হ্যাঁর পক্ষে আপনি গিয়ে হ্যাঁ ক্যাম্পেইনটা করে আবার ওই হ্যাঁ ক্যাম্পেইনের মধ্যে দিয়ে যে গণভোটটা জিতলো সেটাকে কী করে এখন অস্বীকার করতে পারেন? কিংবা সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কীভাবে অস্বীকার করতে পারেন? আপনি এটা যে মনে রাখবেন, এইবারের নির্বাচনটা কিন্তু আমাদের সংবিধানের ভেতর থেকে হয় নাই। আমাদের এই সংবিধানের ভেতর 2026 সালে নির্বাচনের কোনো প্রভিশন নাই। সংসদ ভেঙে গেলে 90 দিনের মধ্যে ইলেকশন করার বাধ্যবাধকতা আছে, সেটাও কিন্তু হয় নাই। ঠিক আছে, ফলে এটা সংবিধানের ভেতর থেকে ইলেকশন হয় না, ইলেকশনটা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভেতর থেকে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সংস্কারের ব্যাপারে যেমন বলা আছে, নির্বাচনের ব্যাপারেও বলা আছে। এখন আপনি জিতে জয়লাভ করার পরে যদি বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটার কোনো আইনি ভিত্তি নাই, ইভেনচুয়ালি আপনি আসলে আপনার যে জিতে আসাটা এটাকে প্রশ্নবিদ্ধ করছেন। এটা খুবই আত্মঘাতী। এটা হচ্ছে ওই যে গাছের ডালের মধ্যে বসে থেকে ওই ডালটাকে কাটতে থাকার মতো আর কি। ঠিক আছে, ফলে আমি আশা করব যে বিএনপি এটা করবে না। তারা যে না ক্যাম্পেইন, আমি জানি না গণভোট নিয়ে তাদের কী সমস্যা, বা গণভোটটাকে তারা এটা আসলে তারা সংস্কার চায় না। এটা হচ্ছে আমার কাছে পরিষ্কার। গত 1.5 বছর তাদের আমরা সংস্কারের জনক, আমরা সবার আগে বলেছি, আমরা এটা সেটা এগুলো তারা বলে, কিন্তু আসলে তারা রাষ্ট্র ক্ষমতার কার্যকর সংস্কারটা করতে দিতে চায় না। কারণ তারা মনে করে এতে করে তাদের ক্ষমতাটা অনেক খর্ব হবে। তারা একটা সেন্ট্রালাইজড, কেন্দ্রীভূত, অত্যন্ত পাওয়ারফুল একটা রাষ্ট্রের ক্ষমতাটা নিজেদের হাতে নিতে চায়। তো সেইখান থেকেই আসলে সমস্যাটা শুরু। কিন্তু আনফর্চুনেট ব্যাপার হচ্ছে যে বিএনপি শুরুর সাথে কিন্তু গণভোটটা জড়িয়ে আছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সমস্ত কাজ করেছিলেন সেগুলোর বৈধতা নেওয়ার জন্য তিনি গণভোট আয়োজন করেছিলেন। তো সেরকম একটা দল যখন আজকে গণভোটের বিরুদ্ধে প্রকাশ্যে অপ্রকাশ্যে অবস্থান নেয় বা এটাকে নানাভাবে বিতর্কিত করতে চায়, তাদের দলের একজন শীর্ষ নেতা যিনি আবার মুক্তিযোদ্ধা, তিনি যখন বলেন যে
গণভোট এটা আমরা আসলে রাজি হতে বাধ্য হয়েছি না, নির্বাচন দিত না, তখন এটা আমাদেরকে খুব দুঃখিত করে এবং আমরা আশা করতে পারি, কিন্তু কোনো সম্ভাবনা দেখি না, তবুও আশা করতে পারি যে বিএনপি এই ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসবে। এবারে র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি, শুরু করতে পারি? হ্যাঁ প্লিজ। এনসিপির কি জোটে যাওয়া ভুল সিদ্ধান্ত ছিল? অ্যাবসলিউটলি নট। এনসিপি যদি জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করতো তাহলে কি আরো অধিক সংখ্যক আসন পেত? অনেক কম পেত, এবং পেত কিনা সে সন্দেহ আছে। তাসনিম জারা, তাজনুভা জাবিন সহ আরো যারা এনসিপি ছেড়ে গিয়েছেন তাদের কি এনসিপিতে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? আমি মনে করি এনসিপি তারা যদি ফিরতেও চায় তাদেরকে আর আনা উচিত হবে না। কেন আনা উচিত হবে না? তারা এনসিপির অনেক ক্ষতি করেছে, কিন্তু যেহেতু র্যাপিড ফলে আমি আর ব্যাখ্যা করলাম না, তারা এনসিপির অনেক ক্ষতি করেছে, এবং যারা অতিরিক্ত ইন্ডিভিজুয়ালিস্ট, মানে কমিটমেন্ট কম টু দি কালেকটিভ, তাদেরকে তারা যতই বড় সেলিব্রিটি হোক না কেন তাদেরকে সবসময়ই একটু দূরে রাখা উচিত। একটু যদি বলতেন যে এনসিপির কিভাবে ক্ষতি করেছে তারা, একটু যদি ব্যাখ্যা করতেন। ইউ লুক অ্যাট তাসনিম জারাস ফাইনাল কনসিকুয়েন্স, বা তার পরিণতিটা দেখেন। তিনি কিন্তু জিততে পারলেন না, এবং পুরো নির্বাচন প্রক্রিয়া, আমাদের অনেকগুলো ইন্টারনাল প্রশ্ন আছে, কিন্তু সেগুলো তো আমি সবটা করতে পারবো না। তিনি নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন, এবং সেক্রেটারি থাকা অবস্থায় সারা দেশ থেকে এতগুলো মানুষ নমিনেশন নিয়েছে, এবং তারপরে সেখান থেকে 125 জনকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছে, তারপর 1400 মানুষের আমরা ভাইবা নিয়েছি, অনেক কিছু ঘটলো। এগুলো সব শেষে তাদের কাউকে তো আমরা কিছু বলতে পারলাম না, মানে আমরা যে শেষ পর্যন্ত 30 জনে গেলাম, তাদেরকে আমরা কোনো একটা রেসপন্স করি নাই কিছু, যে আচ্ছা আপনাদেরকে পরে এইভাবে করা হবে কিছু। তো ওই নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবে এটার জন্য কি তাসনিম জারা দায়বদ্ধ নন? তিনি শেষে এসে যখন জামায়াত ইসলামীর সাথে আমরা গেলাম তখন এসে তিনি পদত্যাগ করেছেন। এর আগ পর্যন্ত পুরো প্রসেসটাতে তিনি একজন নীতি নির্ধারণীর পর্যায়ে ছিলেন, এবং নীতি নির্ধারণী পর্যায় থেকে তিনি আসলে, আমি বলবো যে দল তাকে, এই যে 44,000 ভোট তিনি পেয়েছেন, তিনি জামানত হারাতেন যদি এনসিপি থেকে পদত্যাগ না করতেন। এবং এই যে 4,000 যে স্বাক্ষর তিনি পেয়েছেন ওই আপনার ব্যাপারে সময়ে, ওই যে একটা স্বতন্ত্রদের দিতে হয় না 4,000 সাইন, 1% না কত জানো, তো এটাও তিনি সংগ্রহ করতে পারতেন না। আপনি ভেবে দেখেন যে তাসনিম যারা দেশের বাইরে থেকে এসেছেন, এবং অন্য 8-10 জন এরকম দেশের বাইরে থেকে আসা দেশপ্রেমিক অক্সফোর্ড পড়ুয়া, তারা এসে নির্বাচন করতে চাচ্ছেন, এবং প্রথমেই তাদেরকে যে বাধাটার মুখে পড়তে হতো, আমি এই আইনটা পছন্দ করি না যে আপনাকে 1% সাইন নিতে হবে, বাট এটা তো আছে। যদি এনসিপি থেকে পদত্যাগ করার কারণে তার কিন্তু এই 4,000 সাইনটা তিনি করতে পারলেন, কিন্তু যদি তিনি এনসিপিতে জয়েন না করতেন এবং 4,000 সাইন করতেন, তিনি 4,000 সাইনই পেতেন না, ঠিক আছে। এবং একক ইলেকশন করলে তিনি আসলে জামানত হারাতেন। আই এম সরি টু সে। যাই হোক, এটা তার প্রতি আমার কোনো ম্যালাইস নাই, কিন্তু আমি তাকে পার্টিতে যেভাবে দেখেছি, তাকে বাইরে যেরকম দেখা যায় তিনি আসলে সেরকম না। তিনি সবসময় আত্মকেন্দ্রিক, সবসময় নিজেকে নিয়ে চিন্তা করেন। এটা হয়তো তার ব্যক্তিগত বৈশিষ্ট্য, বা সেটা যাই হোক, সেটা নিয়ে আমার বলার কিছু নাই। কিন্তু এখন যদি তারা ফিরে আসতে চান, আমি মনে করি তাদেরকে আর এনসিপি নেওয়া উচিত হবে না। কারণ যারা পার্টি যাদেরকে ফ্যাসিলিটেট করেছে অনেক দূর পর্যন্ত, এবং যারা পরে বিপদের সময় বা একটা সিদ্ধান্ত শুধু নিজের, আপনি যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন তাহলে আপনি ডেমোক্রেটিক সিদ্ধান্ত মানছেন না কেন? জাস্ট বিকজ এটা আপনার বিরুদ্ধে গেছে তাহলে তো হলো না। হ্যাঁ, এরকম অনেক সিদ্ধান্ত তো অনেক জায়গা থেকে এসেছে, যেগুলোর ব্যাপারে আমাদের প্রশ্ন আছে। আমরা তো পার্টির ইন্টিগ্রিটির পক্ষে থেকেছি সবসময়। ফলে তারা আসবেন না হয়তো, কিন্তু তারা যদি আসতে চান তাদেরকে নেওয়াটা এই মুহূর্তে ঠিক হবে না। কারণ তারা এখন আসার অর্থটা কি, মানে কী ধরনের স্টেটমেন্ট আপনি মেক করতে চাচ্ছেন? যেহেতু এনসিপি এখন তার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, এনসিপি এখন বাংলাদেশে 3য় বৃহত্তম দল বাই ভোট। ইউনূস আমলে অনেক কথা হলো এনসিপি কেন এত গুরুত্ব দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। তো এনসিপি তো এখন বাই ভোট 3য় বৃহত্তম দল, এবং বাই ভোট 2য় বৃহত্তম বিরোধী দল। তো এখন যদি আপনি আসতে চান, আগে আপনাকে জাস্টিফাই করতে হবে যে কেন আসলেন, নাহলে মানুষ মনে করবে যে আপনি ওয়ান্ট টু গো উইথ দ্য ফ্লো, ঠিক আছে? এই প্রশ্নটা আসবে আর কি। আরেকটা হলো যে এনসিপি কিন্তু তাসনিম জারাকে যথেষ্ট পরিমাণ স্পেস দিয়েছে, যথেষ্ট পরিমাণ প্রমোট করেছে। তিনি বরং পার্টির অন্যান্য নারীদেরকে যথেষ্ট পরিমাণ স্পেস দেন নাই, এই অভিযোগ কিন্তু করা যাবে। তো আমি সেগুলো আর ওইদিকে না যেতে চাচ্ছি না আর কি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কি এনসিপিতে ফিরে আসতে পারেন? না, মাহফুজ আলমকেও আমার মনে হয় যে এনসিপির তে আসবেন না তিনি, কারণ তিনি নিজে অন্য একটা উদ্যোগ করেছেন, এবং মাহফুজের মতো থাকাই ভালো। তিনি অত্যন্ত গভীর শার্প একজন ব্যক্তি, এবং এই গণ অভ্যুত্থানের পেছনে তার অনেক ভূমিকা আছে। কিন্তু তিনি দেখবেন একটা কথা বলেছেন যে যখন বিএনপির সাথে গেল না তখন তিনি বলেছেন, এনসিপি যখন বিএনপির সাথে জোট করেন নাই তখন তিনি চেয়েছেন যে এনসিপি একক নির্বাচন করুক, এরকম কোনো একটা সাক্ষাৎকার আমি শুনলাম। তো হোয়াট ডাজ ইট মিন?
এনসিপি বিএনপির সাথে গেলে প্রবলেম নাই, কিন্তু জামায়াত ইসলামীর সাথে গেলে প্রবলেম, এরকম একটা বিষয় আর কি। এবং সেখানে যেভাবে তিনিও এনসিপি নিয়ে যে সমস্ত মন্তব্য করেছেন এটা অত্যন্ত দুঃখজনক, কারণ এনসিপি তাকে যথেষ্ট প্রায়োরিটি দিয়েছে, যথেষ্ট, মানে এনসিপির তিনি অলমোস্ট মানে তার কথাতেই এনসিপির অনেক মানে এনসিপি অনেক অনুসরণ করার চেষ্টা করতো আর কি। তো সেখান থেকে তিনিও যেভাবে মন্তব্য করেছেন এনসিপিকে নিয়ে, অনেকগুলো মন্তব্য যেগুলো আকাঙ্ক্ষিত মন্তব্য না, তবু আমি অবশ্যই তাকে শ্রদ্ধা করি, তার ইন্টেলেক্ট, তার ট্যালেন্টকে আমি সবসময় কদর করি, আমি তার ভালো চাই। আর তিনি নতুন যে উদ্যোগ নিয়েছেন আমি এটারও সাফল্য কামনা করি। আমাদের সবাইকে এক জায়গায় থাকতে হবে এমন কোনো কথা নেই, যে যার মতো করে যদি আমরা একই পারপাজে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে কাজ করতে পারি, কাজ হওয়াটাই মূল কথা। ফলে সেখান থেকে মাহফুজ ভালো করবেন এটা আমার বিশ্বাস, এবং আমি মনে করি যে মাহফুজ এই মুহূর্তে এনসিপিতে না আসাই ভালো। পরবর্তী প্রশ্ন, এনসিপি থেকে উচ্চ কক্ষে কারা যেতে পারেন? এটা দল সিদ্ধান্ত নেবে। আমাদের তো মানে এখন তো বিএনপি ওই যে পার্সেন্টেজ অফ ভোট, যে এই গণভোটে যেটা জনগণ বলেছে এটাকেই অস্বীকার করতে চাচ্ছে। ফলে আমাদের ফাইটটা অনেক গভীর এবং অনেক টায়ারিং। আপনি বুঝতেই পারছেন যে আপনি যেটা জনগণ অ্যাপ্রুভ করেছে এটা নিয়ে এখন আমাদের ফাইট করতে হবে। তো যদি যেভাবেই হোক উচ্চকক্ষ, এটা তো দল সিদ্ধান্ত নেবে, উচ্চকক্ষের ফরমেশনটা কীভাবে হবে, কতটুকু কী হবে, সেখানে কাদেরকে প্রয়োজন, সেইটা ভেবেই দল সিদ্ধান্ত নেবে। এবং আশা করি যে এখানে আমরা যাদেরকে প্রয়োজন তাদেরকে পাঠাতে পারবো। আপনার নিজের যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এটা দল, আমি সম্পূর্ণভাবে এখানে দলের হাইকমান্ড এবং আমার প্রধান নেতা যিনি দলে আহ্বায়ক, তার উপরে আমি ছেড়ে দিয়েছি ব্যাপারটা। এই সরকার কি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে? আমি খুব বেশি আশাবাদী না, কারণ যেইগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে খুবই, আমি ওইটা জীবনানন্দ দাশের কবিতার ভাষায় আরুরও ভনিতা, মানে এই যে আপনার ট্যাক্স একদিকে আপনি 62% অফ ইয়োর মেম্বার, মানে যারা এবার অর্ধেক এমপি ঋণ খেলাপি, এটা টিআইবির রিপোর্ট, তার মধ্যে 62% হচ্ছে বিএনপির। আপনি আগে তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেন, তাদেরকে বলেন যে আপনি ইউ পে ইউর লোন। এটা না করে আপনি যখন ওই ট্যাক্স ফ্রি গাড়ি কিংবা শুল্কমুক্ত গাড়ি বাড়ির যে কথাগুলো আসছে, এগুলো আমার কাছে এক ধরনের পপুলিজম মনে হচ্ছে আপাতত, যদিও জনগণ এগুলোতে কিছুটা আগ্রহী, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে হোপ বা আশাবাদের যে বেলুন, এটা খুব দ্রুতই মানে হয়ে যাবে, চিমসে হয়ে যাবে। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা কি অক্ষুণ্ণ থাকবে? বাংলাদেশের গণমাধ্যম নিজ ইচ্ছায়, আমি এটা স্বাধীন কথাটাকে আমি বলি যে স্ব ইচ্ছায় অধীন, তারা নিজ ইচ্ছাতেই আপনার মানে এক ধরনের স্বেচ্ছা দাসত্ব কিংবা সরকারের সাথে সবসময় সরকারের কথাগুলোকে ইকো করতে থাকে। এটার কারণ খুব অবভিয়াস, কারণ এটা মিডিয়ার পলিটিক্যাল ইকোনমিটা এখানে দেখতে হবে, কারা মালিক পক্ষ, তাদের রাজনীতিটা কী, তাদের ব্যবসা ট্যাবসা এইসব মিলিয়ে আর কি একটা সিন্ডিকেট হয়ে থাকে। তো ইতিমধ্যেই গত 8-10 দিনে মিডিয়া যে নজির দেখিয়েছে, তাতে আমি মনে করছি যে আওয়ামী লীগ আমলে আমরা মিডিয়াকে যে ভূমিকা দেখেছি, এখনও সে ধরনের ভূমিকাতেই মিডিয়াকে দেখা যাবে বলে আমার আশঙ্কা। আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড শেষ হয়ে গিয়েছে, আমরা আবার আমাদের সাধারণ যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোতে ফেরত যাচ্ছি। এখন তো ভাষার মাস চলছে এবং আমরা দেখতে পেয়েছি যে গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে আখ্যায়িত করে ছাত্র শিবির স্লোগান দিচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? গোলাম আজম কিন্তু ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন, এটা কিন্তু ইতিহাসের সত্য, কিন্তু ছাত্র শিবিরকে আমি অনুরোধ জানাবো যে আপনার ইতিহাসের চেরি পিকিং করে ইতিহাস হয় না। ইতিহাস আপনাকে আপনার যেটুকু আপনার কাজে আসে সেটুকু নেবেন, বাকিটুকু নেবেন না। তো আপনি যদি 52-তে গোলাম আজমের যে রোল ঐতিহাসিক, সেটাকে যদি আপনি সেলিব্রেট করেন, একই কারণে আপনার তাকে কন্ডেম করতে হবে তার 71 ভূমিকার জন্য। আর ইউ রেডি টু ডু দ্যাট? আপনি সেটা আপনার সার্বিক রাজনীতি দেখে আমাদের সেটা মনে হচ্ছে না। আমরা কিন্তু ছাত্র শিবিরকে নিয়ে সবাইকে যেমন শিবির ট্যাগ দেয়া, এটা যে আওয়ামী লীগ আমলে ছিল, সবচেয়ে বেশি এটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। ঠিক আছে, একদিকে আমাদেরকেও শিবির বানানো হয়েছে, আমাদেরকে ছাত্র শিবির কিংবা ইসলামিস্ট ব্লক থেকে বলা হয়েছে আমরা বাম, আর আওয়ামী লীগ বাম থেকে বলা হয়েছে আমরা ইসলামপন্থী, আমরা শিবির। আমরা এই দুটোর বিরুদ্ধেই ফাইট করেছি, এগুলো আমরা অভ্যস্ত, এটা খুব বেশি বড় ব্যাপার না। শিবিরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল অতীতে, সেটার বিরুদ্ধে আমরা তখনও ছিলাম, এখনও। কিন্তু এখন তো শিবির একটা অত্যন্ত ভালো পজিশনে আছে, তাদের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে তারা জয়লাভ করেছে। আমি তাদেরকে অনুরোধ করবো, তারা এই জেনারেশনের মানে মানুষ হিসেবে তাদের দলও না, মানে তারা তো বলে যে তারা ইন্ডিপেন্ডেন্ট, তবু বুঝলাম যে একটা মতাদর্শিক যোগাযোগ আছে। তো জামায়াত ইসলামীর অতীতের যে ভূমিকা, এটার পক্ষে সাফাই গাওয়াটা তাদের কাজ না, বরং সেখানে ভুল থাকলে এটা স্পষ্ট করে বলতে হবে যে আপনাদের এটা উচিত যে এটার থেকে বেরিয়ে আসা। বরং তারা যখন এটা, আমি কিছুদিন আগে তাদের একটা প্যাম্পলেটের মধ্যে দেখলাম, তারা বলেছে এটা ভারতের ষড়যন্ত্র ছিল, মুক্তিযুদ্ধ, এই যে ন্যারেটিভ, এটা থেকে ছাত্র শিবির যদি নিজেকে আধুনিক এবং বাংলাদেশ মধ্যে একটা সংগঠন হিসেবে দাঁড় করাতে চায়, এগুলো থেকে বেরোতে হবে এবং ইতিহাসের প্রশ্নে চেরি পিকিং করা বাদ দিতে হবে, পুরো ইতিহাসটাকেই তাদেরকে ওন করতে হবে। যদি অনুমতি দেন তাহলে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। নীলা ইসরাফিলকে নিয়ে বেশ অনেকদিন আগে আপনাকে ঘিরে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেই গুঞ্জন বা বিতর্ক সম্পর্কে আপনার কি কিছু বলার আছে?
পার্সোনাল জিনিস, কিন্তু আমাদের একটা কথা আছে, পার্সোনাল ইজ পলিটিক্যাল। তো এইটার পেছনে পুরো উদ্দেশ্যটাই ছিল রাজনৈতিক। সেটা ছিল যে আমার যে ভয়েস, তখন আপনি জানেন যে রিফর্ম প্রশ্নে আমি আবারও বলতেছি যে আমি তো আইনের ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু এটা অনেকেই বলেছেন যে সংবিধান, রাষ্ট্র তত্ত্ব, এই সমস্ত বিষয়ে আমার দখলটা ঈর্ষণীয়। এবং দুটো জিনিস, একটা হলো আপনাকে একটা জিনিস জানতে হয়, সেটা আবার বোধগম্য ভাষায় ডেলিভার করতে পারতে হয়। এই দুটো সমন্বয় আমার মধ্যে আছে। ফলে এটা অনেকের জন্যই একটা আমি বলবো যে পীড়ার কারণ হয়েছে। তারা আমাকে নানাভাবে ট্র্যাপ করার চেষ্টা করেছে, এবং যার কথা বললেন তিনি আমাদের দলের বিভিন্ন প্রোগ্রামে, পাবলিক প্রোগ্রামে আসা যাওয়া করতেন। আর পাবলিক প্রোগ্রামের ব্যাপারে আমরা তো কাউকে আটকাতে পারবো না, তাই না? এবং তিনি নিজেকে এনসিপি নেত্রী পরিচয় দিয়েছেন, কিন্তু এটা তো আপনার কোনো পদ না। আপনার একটা, যেমন তাজনুবা জামিনের একটা পদ ছিল বা আছে, সামান্তা শারমিনের একটা পদ আছে, আমার একটা পদ আছে। তো সেই পদ আপনি জিজ্ঞেস করবেন, তার কোনো পদ নাই। ফলে তিনি এই এনসিপি নেত্রী করতে করতে মূলত এসেছিলেনই এই ধরনের একটা সিন ক্রিয়েট করার জন্য, এবং এই ধরনের একটা মানে আমাদেরকে বিপদে ফেলার জন্য। এখানে আমার যেটুকু দায় আমি বলবো সেটা হচ্ছে আমি অসতর্ক ছিলাম, এবং আমি তার ইল ইন্টেনশনটা ধরতে পারি নাই। বাকিটা তো এভিডেন্ট, যেই 47 মিনিটের অডিও রেকর্ডের কথা বলা হয়, এটা আমার জন্য বিব্রতকর ছিল যখন এটা লিক হলো। প্রথমত এটা কিন্তু একটা ক্রাইম, কারণ অনুমতি ছাড়া তার অডিও রেকর্ড ফাঁস করা। কিন্তু যখন আমি এটা শুনতে চাই নাই, প্রথমত আমার নিজের কণ্ঠগান শোনা যায়, কিন্তু আমি শুনতে চাই নাই। কিন্তু পরে যখন এটা নিয়ে এত কথা, তখন আমি একটু কষ্ট করে খুব কষ্ট নিয়ে আমি শুনছিলাম। আমি দেখেছি যে এখানে কি আছে যেটা নিয়ে এত কথা। এখানে আসলে কিছু নাই, যেটাতে আপনি আমাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। এটা আপনি বলতে পারেন যে কিছু ক্ষেত্রে নৈতিক বিচ্যুতি থাকতে পারে, কিন্তু অপরাধ যেটা বলা হয়েছে, যেভাবে ফ্রেমিং করা হয়েছে, তার কিছুই আমি আসলে পাইনি। একটা হলো যে লোকটা কথা বলছে আর আমি যে শুনছি, আমি দুজনকে আলাদা করার চেষ্টা করেছি। আমার তো একটা গবেষক মনও আছে, এবং গবেষকরা কাজই হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু ফেস ইউর বায়াস। গবেষণা কিন্তু আপনার বায়াসকে কনফার্ম করা গবেষণার কাজ না। আপনার যদি কোনো বিষয়ে বায়াস থাকে, ওই বায়াসটাকে কনফ্রন্ট করাটাই হচ্ছে গবেষণার কাজ। তো আমার ওই লোকটা যিনি কথা বলছেন, তার অপরাধটা কি, ওখানে তিনি কি বলেছেন, ওটা ধরার জন্য আমি 47 মিনিট শুনেছি। আর আমি কি বলবো, এটা আসলে আমি ওখানে তেমন কিছু পাই নাই যেটার জন্য তাকে অপরাধী বলা যায়। হ্যাঁ, কিছুটা একেবারে ব্যক্তিগত কনভারসেশন যদি বলেন, একজন ওই ফাহাম আব্দুল সালাম ভাই একটা কথা বলেছেন খুব সুন্দর, নানা বিষয়ে তার সাথে আমার দ্বিমত আছে, কিন্তু এই কথাটা খুব সুন্দর, যে আমাদের যা কিছু ব্যক্তিগত তার সামান্যই সুন্দর। তো ওই ব্যক্তিগত কনভারসেশনটা বের হয়েছে বলে এটা নিয়ে এত চর্চা। তো আমরা বাকিরা, সারা মানুষেরা ব্যক্তিগত জীবনে কে কী করছে কেউ কিন্তু জানি না, এবং সেগুলো ঘাটতে গেলে খুব সামান্যই সুন্দর পাওয়া যাবে। ফলে যখন এটা বেরিয়ে গেছে, ওই আলোচনাটা বা অডিও রেকর্ডটা আমি শুনতে গেছি, আমি দেখেছি যে এটা যদি লিক না হতো তাহলে এখানে তেমন কিছু বলার মতো কিছু নাই। কিন্তু লিক হওয়াতে এটা একটা বিব্রত করেছে, যেহেতু আমি শুধু একজন ব্যক্তি না, আমি একটা দল, এবং সেই দলের একটা খুব ভালো বড় জায়গায় আছি। ফলে এটা অবশ্যই আমার দলকে বিব্রত করেছে, আমাকে বিব্রত করেছে, আমাকে যারা ভালোবাসে, সাপোর্ট করে, আমার কজটাকে যারা আপহোল্ড করে তাদেরকে বিব্রত করেছে। অ্যাট দ্য সেম টাইম তাদেরকে ক্ষুব্ধ করেছে যে এইটাকে নিয়ে যেভাবে পার্সোনাল ইস্যুকে নিয়ে যেভাবে আপনার এমনকি যারা বিরোধিতারও একটা সম্মান রাখা উচিত আর কি। এর আগে আপনি জানেন যে মামুনুল হকের সাথে এরকম আওয়ামী লীগ আমলে করার চেষ্টা করা হচ্ছে। ফলে যারা ডিসিডেন্ট তাদেরকে এইভাবে কাবু করতে চাওয়া, এটা আমাদের এখানে হয়ে এসেছে। এটা ঠিক না, কিন্তু এটা আছে। তো এখান থেকে আমার অবশ্যই আমার আত্মোপলব্ধি আছে এবং আত্মসমালোচনা আছে, যে যতটুকু আমার দায় ততটুকু আমি নিতে প্রস্তুত। এর বাইরে যতটুকু আমাকে ফ্রেমিং করা হয়েছে আমি সেটার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে এসেছি, আগেও এখনও জানাচ্ছি। এর বাইরে আর কিছু বলার নেই। তাহলে কি আমরা আমাদের নেতাদেরকে বা আমাদের যারা রাজনৈতিক আইডল আছে তাদেরকে যেমন দেখতে চাই, তারা কি আসলে তেমনটা না? তারা কি আমাদের প্রত্যাশার বাইরে অন্য রকম বা অন্য একটা জগতে তারা বসবাস করে? না, প্রত্যেকেই মানুষ প্রথমত, বাট অবশ্যই যারা রাজনীতি এবং পাবলিক ফিগার, শুধু রাজনীতি না, যে কোনো দিক থেকে যারা পাবলিক ফিগার, তাদের অবশ্যই উচিত হচ্ছে যে তাদের তো অনেক অনুসারী এবং অনেক শুভাকাঙ্ক্ষী এবং সমালোচক থাকে। সবার প্রতি ইনসাফ করার চেষ্টা করা। ইনসাফ করা হচ্ছে যে আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, আমার নামে কোনো একটা খারাপ কথা আসলে সে কিন্তু বিব্রত হয়, তার কষ্ট হয় এবং সে ক্ষুব্ধ হয়। তো এটা কিন্তু তার প্রতি একটা জুলুম, এই জুলুমটা সে ডিজার্ভ করে না। তো আমাকে খেয়াল রাখতে হবে আমি যেন কখনো তার প্রতি এই জুলুমটা না করি আমার কোনো কাজের মধ্য দিয়ে। এবং সব রাজনীতিবিদদেরই এটা খেয়াল রাখতে হবে যে তাকে যারা ভালোবাসে, তাকে যারা এতদিন পর্যন্ত, আমি তো একা হয়ে উঠি নাই, আমাকে যদি, আমার কথাকে যদি দুটা মানুষ অ্যাপ্রিসিয়েট না করতো, যদি আমার কথা দুটা মানুষ সাপোর্ট না করতো, আমার কথার যদি কোনো উপযোগিতা না থাকতো, তাহলে কি আমার কথার এত গুরুত্ব তৈরি হতো না। ফলে আমি একা না, আমাকে অনেকে মিলে তৈরি করেছে।
এখানে আমার পার্টির ভূমিকা আছে, আমাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছে, মিডিয়া আমাকে যখন প্রমোট করেছে, যখন আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা সাপোর্ট করেছে, সব কিছু মিলে কিন্তু আমি হয়েছি। ফলে আমাকে অবশ্যই পুরো ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আমি বলছি মানে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো এটা মানে আমাকে এবং সব রাজনীতিবিদদেরকে এই ব্যাপারগুলো খেয়াল রেখে আগাতে হবে। এবং যেটা আপনি বললেন, এই প্রশ্নটা কিন্তু একেবারে খুবই ফান্ডামেন্টাল একটা প্রশ্ন, যে আমরা যে মানুষটা তাকে আপনি যখন একজন মানুষকে দেখেন যে তিনি ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে, জুলুমের বিরুদ্ধে সব কিছু, আপনি কিন্তু চান যে তার সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তেও সে এরকমই থাকবে, তাই তো? এটাই তো বিষয়। তো এইটা আমাদের সবাইকে আমল করতে হবে আর কি। এবং আমার নিজের প্রতি আমার প্রতিশ্রুতি, আমি তো শুধু আমারটা বলতে পারবো যে আমার সবচেয়ে অগোচরেও যেন আমার দ্বারা কারোর কোনো ক্ষতি কখনো না হয়, এবং আমার দ্বারা আমার শুভাকাঙ্ক্ষীরা যেন কখনো বিব্রত না হয়, সেটার জন্য আমাকে সবসময় চেষ্টা করতে থাকতে হবে। এবং আরেকটা জিনিস কথা হচ্ছে যে রোজার মাস, ইসলাম, আমরা মুসলমান সবাই, যে নফসের বিরুদ্ধে সংগ্রাম করা, নিজের মানে জিহাদ যে বলি না আমরা, এই জিহাদের প্রথম কথাটা কিন্তু হচ্ছে আগে আপনি নিজের যে কুপ্রবৃত্তি আছে মানুষ তো বেসিক্যালি একজন অ্যানিমেল, তারপর আমরা পলিটিক্যাল অ্যানিমেল, সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে এটা চেষ্টা করতে থাকতে হবে সবসময় যে আমাদের যে শয়তানের প্ররোচনা এবং নফসের যে ব্যাপারগুলো আছে, এগুলো থেকে সবসময় নিজেকে সংযত রাখা। সংযম, রোজার একটা মাস আসে, এই একটা মাস এখানেই শেষ এরকম না, এটা ক্যারি আউট করতে পারতে হবে আর কি। আপনার এই যে আত্মোপলব্ধি, এই আত্মোপলব্ধিটা কি বিতর্কটা সৃষ্টি হওয়ার পরে তৈরি হয়েছে নাকি আগে থেকে কিছুটা ছিল? না, আগেই, সবসময় মানে সবসময় আমার যেটা একটা ইয়ে আছে যে আমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু আমি যেন কারো অপকার না করি এবং কাউকে অপমান করতে না হয়। একটা হচ্ছে যে আপনি মানে নানাভাবে আমরা নানা কিছুর মধ্যে যুক্ত হই, জড়িত হই, কিন্তু সেটা দেখতে হবে যে এটা মানে দ্বিপাক্ষিক কিনা। আর কিন্তু যেটা হয় যে যারা সন্ন্যাস করে, যারা সাধু, তাদেরও পা পিছলায়, ঠিক আছে? আর আমি তো একজন মানুষ, সামান্য মানুষ, ফলে আমারও ভুল নাই তা না, আমি বলবো না যে আমার ভুল নাই, কিন্তু যেটা ভুল সেটা ভুল। সেটাকে নিয়ে যখন আপনি রাজনীতি করতে চান মানে, এবং আমাকে আমার কাজ দ্বারা আপনি আটকাতে না পেরে এটা দিয়ে আটকান, তখন কিন্তু আপনার দুর্বলতা প্রকাশ পায় এবং এটা আপনার পরাজয়। তো সেটা আমি তাদেরকে আহ্বান জানাবো যে আপনি ইউ কনফ্রন্ট মি যেভাবে আমাকে কনফ্রন্ট করা উচিত, একটা লেজিট এবং একটা কি বলে যৌক্তিক কায়দায়। আর যেভাবে এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এই যে পাবলিক ট্রায়ালের মধ্যে ফেলা, এগুলো মানুষের জীবনকে একেবারে বিষিয়ে তোলে, এটা দিকে না যাওয়াই উচিত হবে। আর আমার যে আত্মোপলব্ধি, আমাকে সতর্ক থাকতে হবে, এবং সতর্ক থাকতে হবে শুধু একটা কৌশল হিসেবে না, মানে আমাকে মানে জীবন যাপনে সমস্ত কিছু থেকে এটা আমার নিজের প্রতি কমিটমেন্ট যে মানে সর্বোচ্চ সততা অবলম্বন করতে হবে আর কি, সততা এবং নৈতিকতার মধ্যে থাকতে হবে। আপনি বারবার তারা শব্দটা উল্লেখ করছেন যারা আপনার এই ক্যারেক্টার অ্যাসাসিনেশনের পিছনে যুক্ত ছিল, সেই তারাটা আসলে কারা? অনেকে, এটা তো মানে যেহেতু এগুলো আসলে আমরা মানে অনুমান করতে পারি, আপনি তো এটা অঙ্কের মতো করে দেখাতে পারবেন না, এটা হলো একটা সমস্যা। অনেকে বলতে আমি তো চেঞ্জের পক্ষে, রিফর্মের পক্ষে, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমি চাই যে যেখানে আমাদের সাধারণ মানুষ, আমি একটা কথা সবসময় খুব বলতাম যে আমি চাই যে আমাদের সাধারণ মানুষকে এম্পাওয়ার করা হচ্ছে আমার পলিটিক্স। তো সেটার জন্য আমি রিফর্মের পক্ষে। সেটার জন্য আমি জানি যে কনস্টিটিউশন কীভাবে আমাদেরকে ক্রমাগত ক্ষমতাচ্যুত করে বা ক্ষমতা থেকে দূরে রাখে, ডিসএম্পাওয়ার করে। তো আমি চেয়েছি যে এইগুলোকে ক্রিটিক করতে, ফলে আবার এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট একটা কায়েমি স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দেয়। শুধু রাজনৈতিক দল না, এখানে মিডিয়া ইনভলভড, এখানে আমলাতন্ত্র, এখানে ডিপ স্টেট, এখানে পলিটিক্যাল পার্টিজ, এখানে কালচারাল অঙ্গনের লোকজন, মানে যারা এই বিদ্যমান সিস্টেমটার সুবিধাভোগী, তাদের ডেফিনেটলি আমার কথায় সমস্যা হয়েছে। আমি তাদেরকে সমালোচনা করেছি এবং করবো সামনে। ফলে তারাই মানে আমি তারা বলতে তাদেরকে বোঝাচ্ছি যে এটা কোনো সুনির্দিষ্ট দল না, একটা পলিটিক্যাল নেটওয়ার্ক বা ক্ষমতার একটা নেটওয়ার্ক, যারা এই বিদ্যমান ব্যবস্থায় সুবিধাভোগী। এই ক্ষমতাটা যদি চেঞ্জ হয়ে যায়, মানে ক্ষমতা মানে এটা যদি আরও ডেমোক্রেটিক হয়, তাহলে তাদের এই আরাম, আয়েশ, প্রিভিলেজ এগুলো অনেকটা কমে আসবে। ফলে তারা আমাকে তাদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেছে। আপনার কি মনে হয় যে এই নীলা ইসরাফিল কেন্দ্রিক বিতর্কের কারণে আপনার ভোট ব্যাংকের উপরে কোনো প্রভাব পড়েছে কিংবা ভোট ব্যাংক কমে গিয়েছে? কিছুটা ক্ষতি হয়েছে, এটা সত্য, বাট এটা খুব বড় ক্ষতি হতো না যদি জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এটাকে আমার বিরুদ্ধে ব্যবহার না করতো। আমি যেটুকু জানি যে তারা তাদের মহিলা কর্মীদেরকে ঘরে ঘরে পাঠিয়ে আমার ব্যাপারে কুৎসা রটনা করেছে। মানে এটা জামায়াত ইসলামী করে নাই, আমজাদ সাহেব করেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় তার কিছু অনুগত লোকজন আছে, তারা সত্য মিথ্যা মিশিয়ে এরকম সবসময় ক্যাম্পেইন করেছে। ফলে সেটা
কিছু মানুষকে অবশ্যই বিভ্রান্ত করেছে, করে নাই তা না। এবং আর বাকিরা হলো আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা কিছুটা মনোক্ষুণ্ণ হয়েছে, এবং এটা তো সবসময় বিব্রতকর। মানে একটা জিনিসের জন্য আপনি বারবার যখন একই জিনিসকে ঘুরিয়ে ফিরে আনা হবে, আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এটা আপনার জন্য টায়ারিং এবং অপমানজনক। তো সেটা অবশ্যই আমার কিছুটা ক্ষতি করেছে, কিন্তু আমার পরিশ্রম এবং সততা, এবং আমাকে মানুষ যখন দেখেছে যে আমি তো সামনাসামনি এই লোকটাকে দেখতে পাচ্ছি, তার কমিটমেন্ট টু দ্য পিপল দেখতে পাচ্ছি, এবং আমি এলাকায় অনেক কাজ করেছি, এগুলো মানুষ দেখেছে, মানুষ আমাকে ওটা দিয়ে বিচার করেছে। আর বাকি যে রেজাল্ট, এটা হচ্ছে সিম্পলি ভোট ভাগ হওয়ার কারণে। নির্বাচনের আগে আপনাকে ইন্টারপাস সারোয়ার তুষার হিসেবে ফ্রেমিং করা হয়, এবং আমরা দেখতে পেয়েছি যে আপনি আপনার স্নাতকটা সম্পন্ন করতে পারেননি। পড়ালেখা শেষ করতে না পারার পেছনে কারণ কি ছিল? এটা কারণ হচ্ছে, আমি একটু আগে বললাম যে আমি ইউনিভার্সিটিতে অনেকগুলো মুভমেন্ট করেছি। প্রথমত হচ্ছে এই জিনিসটা নিয়ে এটাকে নিয়ে আমি নিজেকে ভিকটিমের জায়গায় বসাতে চাই নাই। যে মানুষের কিন্তু কিছু ব্যাপার, কিছু ঘটনা থাকে, কিছু আর লোক আছে সারাক্ষণ নিজের ক্ষতর চারপাশে ঘুরঘুর করতে থাকে। এটা আপনি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক নামে একটা গল্প আছে, এক্সেলেন্ট একটা গল্প। ওখানে ভিখু নামে একজন, ওই লোকটার নামই ভিখু, তিনি তার পেশা বা ভিক্ষাবৃত্তি। তো তার হচ্ছে একটা বড় সড়ো ক্ষত আছে। তো এই আমরা ক্ষত হলে কি করতে চাই? ক্ষতটা সারাতে চাই, নিরাময় করতে চাই। তিনি কিন্তু সেটা চান না, তিনি ওটা চুলকান। কারণ হচ্ছে এটা দেখিয়েই তিনি কিন্তু মানুষের কাছ থেকে সিম্প্যাথি এবং অর্থকড়ি পান। ফলে তার জন্য ক্ষতটা রেখে দেওয়াটা ইম্পর্টেন্ট। তো এইটা এক ধরনের প্রবণতা মানুষের মধ্যে আছে, যে আপনার যদি কোনো একটা ক্ষত থাকে, মানসিক ক্ষত বা কিংবা অন্য কোনো, আপনি জীবনে কোনো একটা ইনজাস্টিসের শিকার হয়েছেন, এইটাকে আপনি এমনভাবে, ওই যেটাকে আমরা বলি যে ভিকটিমহুড রোল প্লে করা। তো আমার সাথে আমার ইউনিভার্সিটিতে একটা বড়সড় অন্যায় হয়েছিল, যেটা আমি খুব বেশি সামনে আনতে চাই না, কেন এটা দিয়ে আমি কোনো সিম্প্যাথি আদায় করতে চাই না, বাট এটা আমার সাথে ঘটেছে। সেটা হলো যে আমি বললাম, আমি 3টা বড় বড় মুভমেন্টের নেতৃস্থানীয় পর্যায়ে ছিলাম, যে মুভমেন্টগুলো ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গিয়েছিল তৎকালীন। কি মুভমেন্ট ছিল সেগুলো? একটা মুভমেন্ট ছিল যে ভর্তি ফর্মের মূল্য আগের বছরের তুলনায় 33% বাড়িয়ে দেওয়া হয়েছে। তা আমরা এটার বিরোধিতা করেছি, আমরা বলেছি না, ইউ ক্যান ডু দ্যাট, এবং সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। তখন আবার টাকাটা ফেরত দেওয়া হয়েছে। এটা হিউজ, মানে একটা পুরো সেশনের একটা ব্যাচের শিক্ষার্থীরা সবাই উপকৃত হয়েছে। সো দে ওয়ার গ্রেটফুল টু আস। ওই আন্দোলনে আমি একেবারে মানে আনুষ্ঠানিকভাবে সমন্বয়ক, যে কথাটা এইবারে আন্দোলনে আমরা শুনলাম অনেক বেশি, তখন আমি সমন্বয়ক ছিলাম। এই আন্দোলন করতে করতে আবার দেখলাম যে ভর্তি পরীক্ষায় জালিয়াতি হয়েছে। মানে একজনের পরীক্ষা আরেকজন দিয়েছে, যেটা পরবর্তীতে মহামারী আকারে আমরা ঢাকায় দেখতে পেয়েছি। আমরা ওইটার প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদ করে আমরা দেখেছি যে এখানে প্রায় 3-4 কোটি টাকার একটা বাণিজ্য হয়েছিল তখন বিভিন্ন ইউনিটে। এই পরীক্ষার ক্ষেত্রে এই ঘটনার মানে জালিয়াতি ঘটেছে, একটা ধরা পড়েছিল। সেই আন্দোলনেও আমি নেতৃস্থানীয় পর্যায়ে ছিলাম। এই আন্দোলনটা বন্ধ করার জন্য ভাইস চ্যান্সেলর তখন যিনি ছিলেন, তিনি মানে ছাত্রলীগে যখন 2টা গ্রুপে মারামারি লাগে, তখন কিন্তু একটা কনটেক্সট লাগে। মানে আগে 2-3 দিন বা একটা উত্তেজনা তৈরি হয়, অনেক কিছু হয়, তারপর মারামারিটা হয়। কিছুই ছিল না, সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে ছাত্রলীগের 2 গ্রুপে মারামারি লেগে গেল, ঠিক আছে। এবং উনি এটা বললেন যে ক্যাম্পাস উইল বি ক্লোজড শাইনি ডাই, মানে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ, ভর্তি কার্যক্রম চলবে। তো আমাদের কাছে পরিষ্কার বুঝলাম আমরা যে উনি আসলে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ভর্তি কার্যক্রম চালিয়ে নেবেন, এদিকে আমাদেরকে বললেন হল ভ্যাকেন্ট করো, ক্যাম্পাস বন্ধ, ইত্যাদি ইত্যাদি। আমরা সাথে সাথে এটা প্রতিবাদ করে মহাসড়ক অবরোধ করলাম, এবং পরে মহাসড়ক অবরোধ 2-3 ঘন্টা করে তারপর আমরা ভাইস চ্যান্সেলরকে তার কার্যালয় অবরুদ্ধ করে তার আইপিএস সুবিধা থেকে শুরু করে তাকে সম্পূর্ণভাবে মানে আমরা ডিসকানেক্টেড করে দিয়েছিলাম, এবং বলেছিলাম যে আপনি ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত দিয়ে এখান থেকে বেরোতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সেটা কত সালে? এটা হলো 2016 দিকে। তো তখন 24 ঘন্টা আমরা তাকে আটকে রেখেছিলাম। আমরা সারা রাত, ছেলেরা মেয়েরা সবাই, আমরা হল থেকে মেয়েরা বেরিয়ে এসেছিল তালা ভেঙে, সবাই আমরা ওইখানে অবস্থান নিয়েছি, এবং আমাদের পুলিশ চারপাশে ছিল, পুলিশ মারতে পারতো, ছাত্রলীগ মারতে পারতো, স্টিল আমরা ওখানে ছিলাম। আপনার কি সাধারণ শিক্ষার্থীরা ছিল নাকি কোনো দলের? সাধারণ শিক্ষার্থী। আমি ক্যাম্পাসে কোনো দল করি নাই, কালচারাল অর্গানাইজেশন করেছি, কিন্তু কোনো দল করি নাই। আন্দোলন কিন্তু সফল হয় যখন সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়, কোনো দল সফল করতে পারে না। কিন্তু দলগুলোর বা ছাত্র সংগঠনগুলোর একটা মানসিকতা আছে যে ওই জায়গায় আমরা বলি যে ওই যে চাকার উপর মাছির যে একটা সাইকোলজি, সেরকম মাছি মনে করে যে সে চাকা ঘোরাচ্ছে, আসলে তো চাকার নিজ ধর্মেই ঘুরছে। তো আন্দোলনের ভেতরে এরা ঢুকে পড়ে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু আন্দোলন সফল করে। যাই হোক, ওই আন্দোলনটা সফল হয়েছে। আমরা সকালবেলা, মানে সারা রাত থেকে সকালবেলা সিনেটের জরুরি মিটিং ডাকিয়ে ওই মুহূর্ত থেকে ক্যাম্পাস খুলে দিলাম, এই ঘোষণা এনে তারপর আমরা আন্দোলন শেষ করেছিলাম। এই যে 3টা আন্দোলন আমি করলাম, এই আন্দোলনে ভাইস চ্যান্সেলর এবং তখন প্রক্টর ছিলেন আমার নিজের ডিপার্টমেন্টের, তিনি আমাকে বলেছিলেন যে তুমি কীভাবে এখান থেকে বেরো, আমি দেখব, এটা বলেছিলেন। তারপর ছাত্রলীগ আমাকে বলেছিল যে ফুটা করে দিব, এটা একদম পরিষ্কার বলেছিল পুলিশ। এবং আমি তো হলে থাকতাম না, আমি বাইরে থাকতাম।
কারণ আমাদের হলগুলো ছিল ছাত্রলীগ দ্বারা অকুপাইড। তো আমরা যারা রাজনীতি করতে চাইতাম না তারা আমরা বাইরে থাকতাম ফ্ল্যাট ট্যাট নিয়ে বা মেসে। তো যেখানে আমি থাকতাম ওইটাই হলো সিলেট মহানগর ছাত্রলীগের সবচেয়ে দুর্ধর্ষ গ্রুপের আড্ডার জায়গা। সো আই ফেল্ট ভেরি ইনসিকিউর দ্যাট টাইম, যে আমি খুব সহজ টার্গেট ছিলাম, একা একা চলাফেরা করতাম। মানে বাসা থেকে বের হলেই যেখানে এসে আমাকে লন্ড্রিতে যেতে হতো, যেখানে এসে আমাকে ওই ফ্লেক্স লোড করতে হতো, ওই জায়গায় তাদের আড্ডা। ফলে আমার কোনো এসকেপ করার কোনো সুযোগ ছিল না, তারা যদি আমার কোনো ক্ষতি করতে চাইতো, এবং তারা ক্ষতি করার থ্রেট দিয়েছিল। তখন আমি সব কিছু মিলিয়ে ইনসিকিউর হয়ে আমি চলে এসেছিলাম। সো এইটা হলো এর পেছনে কাহিনী, এবং এটা হলো আমাকে এক ধরনের বাধ্য করা হয়েছে। পরবর্তীতে আমি ঢাকায় এসে বিভিন্ন ধরনের প্রতিবাদ, ওই যে আমার যে একটা মানে চেতনা তৈরি হয়েছে, এটা থেকে আমি এখানে বিভিন্ন ধরনের ইয়ের মধ্যে যুক্ত হয়ে গেছি। আর আমাকে অনেকে বলেছেন যে আপনি আবার করেন, আমি আর মানে ওই ট্রমা থেকে আর বের হই নাই। কিন্তু এটাকে আমি যে চর্চা করবো সারাক্ষণ, সবাইকে বলে বেড়াবো, সেটা করি না। কিন্তু আমি বুঝলাম না যে এই কথাটা কেন বলা হয়। আমি যে দেখলাম যে এটা দিয়ে তো আপনি আমার যোগ্যতা মাপতে পারবেন না। বাংলাদেশের কনস্টিটিউশন, বাংলাদেশের থিওরি নিয়ে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, এটা আমি নিজেকে বড় করার জন্য বলতেছি না, খুব কম লোকের আছে। আমি এখানে যারা সংবিধান বিশেষজ্ঞ হিসেবে, আমার একটা খুব বিখ্যাত বক্তৃতা আছে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে মোজাফফরে, ওখানে ডক্টর কামাল ছিলেন, মাহফুজ আনাম ছিলেন, এবং যারা বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তারা ছিলেন। আমি তাদের সবার সামনে 15 মিনিটে বাংলাদেশের 72 সংবিধানকে জাস্ট ওই প্রোগ্রামটাই ছিল 72 সংবিধানকে এস্টাবলিশ করার প্রোগ্রাম। মানে এই গণঅভ্যুত্থানের পরে যে 72 সংবিধান অত খারাপ না, হাসিনা মানে নাই, এরকম একটা ন্যারেটিভ তারা পুশ করার চেষ্টা করেছিল। আমি একা ছিলাম এটার বিরুদ্ধে। তো আমি একা 15 মিনিটে, এখনও এটা ওই যে MSI খান যে ইউটিউব চ্যানেল আছে না, ওর আপনি দেখবেন যে হিউজ ভিউ এটার। তো আমি যেভাবে এটা ডিসমেন্টেল করে দিয়েছি, আমার যে কনস্টিটিউশন সম্পর্কে ধারণা এবং পলিটিক্স হিস্ট্রি সম্পর্কে ধারণা, এটা অনেক PhD হোল্ডারের নাই। বাংলাদেশের বেশিরভাগ PhD আপনি জানেন যে এগুলো ট্র্যাশ, এবং এগুলো দিয়ে আসলে কিছু করা যায় না। আমি যারা PhD হোল্ডার, যারা এখানে আইন পড়ায় বা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, তাদেরকে আমি পড়াতে পারবো, আমার এই যোগ্যতা আছে। ফলে এটা দিয়ে মানুষকে মাপা যায় না সব ক্ষেত্রে। আমি আবার এগেইন বলবো, এই যে আগের যে প্রসঙ্গটা তুললেন, আর এখন এটা দিয়ে যে স্টেটমেন্ট তারা মেক করতে চায়, এটাতে তারা কোনোদিন সফল হবে না। কারণ আমার যোগ্যতা মানুষ দেখতে পাচ্ছে আমাকে প্রতিদিন আমার বিভিন্ন পারফরমেন্সের মধ্য দিয়ে। আপনি স্নাতক শেষ না করতে পারলেও এই যে আপনার বিভিন্ন বিষয়ে ভালো দখল বা বিভিন্ন বিষয় নিয়ে আপনি চর্চা করেন, এবং আপনি পাশাপাশি একজন ভালো লেখক হিসেবেও সুপরিচিত, তো এই জিনিসগুলো আপনি মেনটেন করেছেন কিভাবে, বা আপনার জ্ঞান অর্জনের জায়গাটা কোনটা ছিল? যেখানে একটা মজার কথা বলি, আমি জীবনে যত ইংরেজি বই পড়েছি, আমি তো একজন HSC পাস, আমি জীবনে যত ইংরেজি বই পড়েছি, এখনও যে পড়ি, আমার বাসায় যদি আপনি যান, এটা তো অনেক PhD হোল্ডার জীবনে কল্পনা করতে পারবে না। তারা এক পাতা ইংরেজি পড়তে পারবেন না, আমি চিনি তাদেরকে। ঠিক আছে, আমার ইংরেজির বেসিক অত্যন্ত ভালো, মানে একেবারে SSCর আগে থেকে আমি নিজেকে যেভাবে ইংরেজিতে গ্রুম আপ করেছি, এটা মানে আনবিলিভেবল। আমি এখনও যেভাবে অনর্গল, যদিও সারাক্ষণ ইংরেজি বলি না, এই কারণে কোথাও কোথাও একটু প্রবলেম হয়, কিন্তু যেভাবে আমি অনর্গল ইংরেজিতে কমিউনিকেট করতে পারি, এটা অনেকে পারবে না। তো এগুলো হচ্ছে, এটাকে বলে ইংরেজিতে প্রডিজি। মানে এটা এক্সেলেন্ট, এই প্রতিভাগুলো কারো কারো থাকে। মানে এইটা আমি নিজেকে তৈরি করেছি এভাবে। এবং আপনি যে আমার চিন্তার অর্কেস্ট্রা বইটা পড়েন, বাংলাদেশে এরকম সাউন্ড থিওরির বই খুব কম আছে। আপনি যদি আমার ফিলিস্তিন বইটা নিয়ে আপনি পড়েছেন, আমি দেখেছি, ফিলিস্তিন বইটা দেখেন, ফিলিস্তিনের ইতিহাস এবং সেই ইতিহাস লিখতে গিয়ে পশ্চিমা ফিলসফির প্রবলেমকে নিয়ে এই ধরনের অ্যানালিটিক্যাল বই বাংলা ভাষায় নাই। এটা আমার নিজের বই, আমার বলতে একটু মানে কুণ্ঠিত হতে হচ্ছে, কিন্তু এটা বাস্তব, এটা নাই, আমি আর দেখি নাই। ফলে এবং আপনি যদি ফিলিস্তিনের প্রসঙ্গ বাদ দেন, ওই বইটা যে কীভাবে একটা একাডেমিক বই লিখতে হয়, ইন টার্মস অফ ফুট নোট দেওয়া, তারপর পেছনে রেফারেন্স করা, একেবারে মডার্ন গবেষণার যে রীতি পদ্ধতি মেনে যে এই বইটা, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ প্রকাশনী থেকে বেরোয়েছে এটা, UPL থেকে। তো এইটা থেকে তো আপনার আমাকে বুঝতে হবে যে আমি কীরকম বা কি। আপনার এই জ্ঞানগুলো অর্জনের জায়গাটা কোনটা ছিল, বা আপনি জায়গাটা হচ্ছে ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে অনেক ইন্সপায়ার করেছে পড়াশোনা করতে। আমি ছোটোবেলা থেকে পত্রিকা পড়তাম, অনেক ছোটোবেলা থেকে। ফলে আমার ভাষা জ্ঞানটা তখন থেকে অনেক ভালো, এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে আমি তখন থেকে ওয়াকিফাল, জানি, বই পড়েছি। আমার বাবা তো নিশাদ জুট মিলে চাকরি করতো। যখন এই কারখানাটা বন্ধ হয়ে গেল, তো অফিসাররা, ওই যে অফিসারদের যে ক্লাব থাকে, তো ক্লাব থেকে কেউ লাইট, কেউ টিভি, কেউ ফ্রিজ, যার যেটা চেয়ার, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে গেছে। আমার বাবা নিয়ে এসেছিলেন আলমারি ভর্তি বই, ওই ক্লাবের যে বইগুলো ছিল সব নিয়ে এসছেন। তো এই বইগুলো পেয়ে আমার জন্য একটা অন্য জগৎ খুলে গিয়েছিল আর কি। তখন আই ওয়াজ ভেরি মানে ইয়াং দেন, ক্লাস 2-3 পড়ি। তখন আমি গল্পগুচ্ছ পড়ছি রবীন্দ্রনাথের, বুঝে না বুঝে সব পড়ে ফেলেছি। এখনও আমার ওই স্মৃতিগুলো মনে আছে। সব গল্পের মর্মার্থ তখন ধরতে পারি নাই, বাট আমি পড়ে ফেলেছি সব। সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তারপরে ওই যে আরও কে আছে না, এই যে ওই লোকের নাম কি, শক্তি টক্তি, যে কলকাতার
এদেরকে আমি পড়ে ফেলেছি ওই বয়সে, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল, কারণ এদেরকে এই ট্র্যাশগুলো এখন পড়ে আমার সময়টা নষ্ট হতে হচ্ছে না। ওটা আমার পড়া শেষ, মানে যখন এমন সময় আমি পড়েছি যেগুলো এই যে ধরেন যেগুলো নিয়ে মানুষ অনেক নকশালবাড়ি নিয়ে যে সমরেশে যে বইগুলো আছে, কালবেলা টালবেলা কী সব, হ্যাঁ, এই সমস্ত মানে সস্তা উপন্যাস এখন যদি আমাকে পড়ে সময় নষ্ট করতে হতো, এখন এগুলো পড়ে আমি দেখি যে আমাদের অনেক অ্যাস্থেটিক্স সাজে, মানে বই নিয়ে ছবি দেয়, এই করে সেই করে। তো আমি এগুলো দেখি যে এগুলো আমার মানে বহু আগে শেষ আর কি। তো আমার পড়াশোনার ফাউন্ডেশনটা অনেক আগে থেকে, এবং মানে অনেক আগে থেকে, অনেক ছোটোবেলা থেকে। এর বাইরে ইউনিভার্সিটিতে গিয়ে ওই আন্দোলন করার পরে আমার মধ্যে আরেকটা মানে নবজন্ম হয়েছে আর কি, যে আমাকে আন্দোলন কেন করতে হয় মানুষকে এটা বুঝতে হবে। আন্দোলন তো শেষ, কিন্তু আপনার ওই এনার্জিটা শেষ না। তখন আমরা সবাই বসে পাঠচক্র করা, বাংলাদেশের ইতিহাস পড়া, গুরুত্বপূর্ণ টেক্সটগুলো পড়া, সেগুলো নিয়ে কথা বলা, এগুলো আমরা ইউনিভার্সিটিতে করেছি। আবুল মনসুর আহমদ, আহমদ সাফা, বুদ্ধির মুক্তি আন্দোলন, আমাদের যে ওই কলকাতা বাদ আমাদের এখানে যে চিন্তার ধারাটা, এটা পুরোটা আমি তখন ইউনিভার্সিটিতে যতটুকু পারা যায় পড়ার চেষ্টা করেছি। তো ক্রিটিক্যাল ফ্যাকাল্টি যেটা আমি সবসময় চর্চা করার চেষ্টা করেছি। যেমন আমি আপনাকে যে কথাটা বললাম, আপনি 90% গবেষক এই কথাটা অর্থই বুঝতে পারবে না, যে গবেষণা করা মানে হচ্ছে নিজের বায়াসের মুখোমুখি হওয়া। ধরেন আপনি একটা উদাহরণ দিই, যে ধরেন আপনি হচ্ছে 72-75 আমলে আওয়ামী লীগ, আমরা যেগুলো দোষারোপ করি আওয়ামী লীগ এগুলো করেছে, তা আপনি একজন আওয়ামীপন্থী গবেষক, আওয়ামীপন্থী কিন্তু আপনি গবেষক, তা আপনি এগুলো খণ্ডন করতে চান যে না, বিরোধীরা যেগুলো বলে সব সত্য না, অনেক এখানে মিথ্যা প্রপাগান্ডা আছে। বাট স্টিল আপনার ওই খোলা মনটা থাকতে হবে, যেগুলো সত্য আপনি পাবেন এগুলো কিন্তু আপনাকে ইগনোর করা যাবে না, তাহলে আপনি গবেষণাই হবে না। ঠিক আছে? তো এই যে নিজের বায়াসের মুখোমুখি হওয়া, এটাই হচ্ছে গবেষকের কাজ। তো এটা না করলে গবেষণা হয় না, এটা প্রোপাগান্ডা হয়। তো সেগুলো আমার ট্রেনিং অনেক আগে থেকে আর কি, এবং এটা আমি কখনোই ছাড়ি নাই। এমনকি আমি যখন এবার নির্বাচনে 20-22 দিন খুব পেরেশানির মধ্যে ছিলাম, তখনও কিন্তু আমি যখনই সময় পেয়েছি আমি পড়াটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই পড়াশোনার চর্চাই আপনার এখনকার যে ফাউন্ডেশন, এটার মূল ভিত্তি। ডেফিনেটলি। আপনি যে এই পড়াশোনাটা চালিয়ে গিয়েছেন, বা আপনি বলেছেন যে আপনি ইউনিভার্সিটি ছেড়ে চলে এসেছেন, আপনার পরিবার কি রাজনৈতিক পরিবার ছিল? নো। তাহলে তারা এই জিনিসটাকে কিভাবে একসেপ্ট করেছিল, বা আপনাকে কিভাবে পড়াশোনা না করে সেখান থেকে বেরিয়ে আসার পক্ষে তারা ছিল? এখানে আমি আমার বাবার প্রতি এবং মায়ের প্রতিও অনেক কৃতজ্ঞ। তারা অবশ্যই তারা কষ্ট পেয়েছে এবং তারা অবাক হয়েছে যে এত কষ্ট করে এত ভালো একটা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি, কি ঘটেছে। যতটুকু আমি তাদেরকে বোঝানো সম্ভব আমি বুঝিয়েছি। স্টিল বাবা মা তো, কিন্তু একটা জিনিস আমি তাদের মধ্যে খুব, মানে আমার বাবা মা তো খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মা আর কি। তবু তাদের মধ্যে যে আমি উদারতা এবং নিজের সন্তানের প্রতি বিশ্বাস দেখতে পেয়েছি। এই যে আমি একটা রিস্কি পথে গেছি, রাজনীতি এটা তো সবসময় টার্বুলেন্ট একটা পথ, এবং নির্বাচন করা এইসব, তারা এগুলোতে সবসময় শঙ্কিত থাকে। নিজের সন্তানের নিরাপত্তা নিয়ে তাদের একটা, বিশেষত হাদির ঘটনার পরে এই শঙ্কা তাদের মধ্যে আছে। কিন্তু তারা সবসময় আমার ফ্রিডমে বিশ্বাস করেছে, আমার সিদ্ধান্ত তারা আপহোল্ড করেছে। এমনকি তারা এখানে ঢাকার ভোটার, কিন্তু ইলেকশনের দিন তারা ওখানে অবস্থান করেছে। আমি তাদেরকে অনেক যেতে না করেছিলাম, কিন্তু তারা গিয়েছে যে নিজেদের দুটো ভোটকে স্যাক্রিফাইস করে হলেও তারা সন্তানের যেখানে ভোট হচ্ছে ওখানে থাকবে। তো আমি আমার বাবা মার মধ্যে এটা দেখতে পেয়েছি আর কি, যেটা আমাকে খুব সবসময় তাদের প্রতি গ্রেটফুল করেছে, যে সন্তানের সিদ্ধান্ত এবং ইয়েটাকে সবসময় আপহোল্ড করা এবং বিশ্বাস করা। এটাই আমাকে মানে তাদের সবচেয়ে এক্সেলেন্ট দিক আর কি, যে আমাকে সবসময়, এবং আমার বাবা আমাকে রাজনীতির প্রতি সবসময় এনকারেজ করেছে। দল করার না ব্যাপারে, কিন্তু রাজনীতি সচেতন থাকা, ওই যে বললাম পত্রিকা পড়ানো, ছোটোবেলা থেকে আমাকে পড়িয়েছেন উনি। তো ওইখান থেকে ওনার একটা সবসময় সমর্থন ছিল, যে সবসময়। এবং আমি তো অলমোস্ট যেভাবে পরিকল্পনা করেছি সেই পর্যন্ত চলে যাচ্ছিলাম, শুধু ওই স্যাবোটেজটা না হলে আর কি। তো তারা শেষ পর্যন্ত তারা বুঝতে পারে, যখন ধরেন একটা উদাহরণ দিই, আমি যখন ফিলিস্তিন নিয়ে বইটা লিখতেছি, তখন আমি 16 ঘন্টা, দৈনিক 16 ঘন্টা দরজা বন্ধ করে একই সাথে পড়া, কারণ আমাকে 200 বই পড়তে হয়েছে ফিলিস্তিন নিয়ে, পড়া এবং একই সাথে আবার সেগুলোকে লেখা, বাংলা ভাষায়, বাংলা পাঠকদের জন্য বোধগম্য ভাষায় জিনিসটাকে হাজির করা। তো সেটা করেছি 16 ঘন্টা। তারা কিন্তু আবার আমার একটা ব্যাপার আছে যে আমি আগে থেকে বলতে থাকি না যে আই এম ডুইং দ্যাট। তো আমি এটা করছি এবং তারা দেখছে যে আমি খুব নিজেকে নিয়ে অকুপাইড, একেবারে ঘোরের মধ্যে আছি। আমার বাবা মা একটা জিনিস বোঝেছে, ওয়েল হি ইজ ডুইং সামথিং, এটা আমরা পরে বুঝবো। তো যখন এই বইটা বের হলো না, মানে এই ইউপিএল থেকে বইটা বের হয়েছে এবং সেটা নিয়ে সবাই কথাবার্তা বলতেছে, তখন তারা রেজাল্টটা দেখতে পেয়েছে, ওকে এইটা নিয়ে সে হচ্ছে 45 days এভরিডে 16 hours ব্যস্ত ছিল। ঠিক আছে, তার মানে ইট মেক্স সেন্স যে এইটা সময়টা সে নষ্ট করে নাই বা এমনি না। তো একইভাবে যখন আমাকে দেখেছে আমি ইলেকশন নিয়ে, রাজনীতি নিয়ে 5 তারিখের পর থেকে ঝাঁপিয়ে পড়লাম,
এবং খুবই অ্যাক্টিভ, তখন তারা বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে বা কিছু একটা করার চেষ্টা করছে এবং সেটা তখন দেখলো যখন আমি ইলেকশন করতেছি এবং খবর পেয়েছি যে আমি এখানে ভালো একটা অবস্থানে আছি, তখন তারা স্বস্তি পেয়েছে আর কি। তো এরকম তারা যখন দেখে যে আমি একটা কোনো কিছুর প্রতি একেবারে জানপ্রাণ দিয়ে নেমে গেছি, তারা মনে করে যে ওকে, এটার পেছনে কোনো একটা পারপাস আছে। আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা বর্তমানে কত? আমার কিছু বই হচ্ছে আমার মানে কো অথর, আমার বন্ধু একজন আছেন, ওনার সাথে কয়েকটা বই লেখা। আমার নিজস্ব লেখা বই হলো 4টা, মানে যেটা আমি অথর। এর বাইরে আমার কো অথর আরও 4টা বই, তো এই 8টা আর কি। আর এই 1.5 বছর আমি আসলে খুব একটা লিখতে পারি নাই, প্রচুর ব্যস্ত ছিলাম, পড়াশোনাটা চালিয়ে গেছে, কি ওটা লিখতে পারি নাই। এখন আবার একটু লিখবো এবং অনেকগুলো বিষয় জমেছে যেগুলো নিয়ে আসলে কথাবার্তা বা লেখার করতে হবে। আমার কাছে আমার নিজের যেটা কমিটমেন্ট সেটা হচ্ছে আমি কোনোদিন লেখা ছাড়বো না। আপনি মওদুদ আহমদকে দেখবেন, বাংলাদেশের মানে কেউ বলেন না, কারণ উনি রাজনীতি করে এখানে উনি ঠকে গেছেন, সবচেয়ে আন্ডাররেটেড গবেষকদের একজন। আই ডোন্ট লাইক হিজ পলিটিক্স অ্যান্ড আই ওন্ট সাবস্ক্রাইব হিজ পলিটিক্স, কিন্তু উনি বাংলাদেশের একজন পায়োনিয়ার গবেষক পলিটিক্স বিষয়ে। তার বইগুলো না পড়লে আপনি বাংলাদেশি হিস্ট্রি পলিটিক্সে অনেক বড় একটা জায়গা মিস করে যাবেন। তো এরকম আমারও এরকম ইচ্ছা আছে যে রাজনীতি চলবে, পাশাপাশি আমার এই গবেষণাধর্মী যে বইপত্র সেগুলো আমি কখনোই লেখা ছাড়বো না। আপনার বইগুলো আনুমানিক কত কপি বিক্রি হয়েছে? এটা জানি না, আমাদের দেশে প্রকাশকরা এইসব ব্যাপারে খুব আনপ্রফেশনাল, মানে তারা ঠিক মতো জানায় না। হ্যাঁ, এবং এটা হচ্ছে অনেক জায়গায় আপনি দেখবেন যে কত কপি আপনি বইয়ের মধ্যে লেখা থাকে, এটা কয় নম্বর কপি, আপনি যখন লাইব্রেরিতে কিনতে যাবেন এটা ওই সংস্করণে কত নম্বর কপি সেটা ওখানে লেখা আছে। তা আমাদের প্রকাশকরা, এমনকি সবচেয়ে ভালো প্রকাশনী এটা করে না, তারা রয়্যালটি দেয় কিছুদিন পর পর, একটা রেগুলার ইন্টারভেলে 6 মাস 7 মাস বা 1 বছর 2-3 মাস আপনি যদি চেয়ে বসেন তাহলে হয়তো একটু আগে, কিন্তু রেগুলার আপডেট এটা তারা করে না। এই মানে আমাদের তো বুক ইন্ডাস্ট্রিটা ওইভাবে ফ্লারিশ করে নাই, ফলে এটাকে এখনও যে প্রফেশনালিজম আমরা দেখতে চাই সেটা করে না। এবং তাদের একটা ধারণা হচ্ছে একটা লেখকের বই ছাপিয়ে দিয়ে আমরা হচ্ছে তার বিরাট মানে তাকে উদ্ধার করতেছি টাইপের, লেখকরাও এটা মনে করে। এখানে তো অনেকে নিজের পয়সা দিয়ে বই ছাপায়, আপনি জানেন এটা। হ্যাঁ, এবং সেগুলো ট্র্যাশ। 6,000 বই ছাপা হয়, তার মধ্যে 5,980টা বই ট্র্যাশ, 20টা বই থাকে যেগুলো আপনি মোটামুটি সবসময় পড়তে পারবেন। তো এগুলো বেশিরভাগই তো আসলে তারা টাকা দিয়ে ছাপায়। আমার তো ছিল যে জিন্দেগিতে কোনোদিন নিজের 1 পয়সা খরচ করে বই ছাপাবো, এটা কোনোদিন করবো না। প্রকাশক যদি মনে করে যে এটা ছাপানো উচিত তাহলে ছাপাবে। তো মানে প্রকাশনাগুলো জানায় না, এটা একটা সমস্যা আর কি তাদের দিক থেকে। আমরা এটা আপত্তি রেজ করি, কিন্তু খুব একটা কাজ হয় না। এটা কোনোদিন হবে কিনা জানি না। আমাদের আরও যদি ইন্ডাস্ট্রি আকারে এটাকে আমরা গড়ে তুলতে পারি, তখন হয়তো এই প্রফেশনালিজমগুলো আমরা আশা করব। আপনাকে আরও একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছি, করতে পারি? অফকোর্স। আপনি কি বিবাহিত? নট ইয়েট। আমার প্ল্যান ছিল এবার মানে করার পরে, সংসদ সদস্য হওয়ার পরে আমি বিয়ে করব। তো সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে। তাহলে কি আরো 5 বছর পর? না, নট এট অল। আমি খুব প্ল্যানিং ভেরি সুন আমি এটা বিয়ে করব, এবং যাকে বিয়ে করব তার সাথে কথাও হয়েছে। আমি এটা একটা মজার একটা বলি, এরকমই একটা পডকাস্টে খুব সিরিয়াস অনেক আলোচনার মধ্যে উনি আমাকে বললেন যে ভাই এবার একটা ফান প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। তো তখন বললো যে কবে বিয়ে করবেন বা কাকে বিয়ে করতে চান। তখন আমি বলেছিলাম যে আমি একটা পলিটিক্যাল ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে চাই। কারণটা হচ্ছে যে আমাকে তো জেলে যাইতে হবে। এই যে বিএনপি রোজার মাসটা গেলেই আসলে বিএনপিকে দেখতে পাবেন যে হাউ দে রিয়াক্ট টু আস। তো ফলে আমাদেরকে জেলে যেতে হবে, সবসময় একটা দৌড়ের উপর থাকতে হবে। আমার দরকার এমন একটা ফ্যামিলি, মানে আমার স্পাউস হিসেবে, যাকে আমার সারাক্ষণ বুঝাতে হবে না যে আমার কেন জেলে নিচ্ছে। যদি আমাকে ধরেন চোর মনে করে তাহলে তো সমস্যা, বা সে যদি তাদের সারাউন্ডিংসে বিব্রত থাকে, এই তোমার জামাইকে তো জেলে নিয়ে গেছে, কারণ এটা নিয়ে যদি তার মাথা হেড থাকে তাহলে তো সমস্যা। তাকেও ব্যাপারটা বুঝতে হবে যে একটা নোবেল কজ। কারণ পলিটিশিয়ানদের ওয়াইফরা কিন্তু এই ব্যাপারগুলোতে আপনি জানেন যে পলিটিশিয়ানদের মুশকিল অর্ধেক আসান করে দেন তার ওয়াইফেরা। তো সেই দিক থেকে আমি বলেছিলাম ওই সাক্ষাৎকারে, জাস্ট ওই সময় মাথায় এসেছিল আর কি, যে একজন পলিটিক্যাল ফ্যামিলির মেয়েকে আমি বিয়ে করতে চাই। তো ওইটা সামহাও ভাইরাল হয়েছিল আর কি। ওইটা দেখে আমার সাথে একজন যোগাযোগ করেন আর কি, সম্ভবত আমাকে আগে থেকে ফলো করেছেন বা করতেন। তখন তিনি আমাকে বললেন যে শি ইজ ইন্টারেস্টেড। তখন আমার সাথে তার কথা হয়েছে। আমি বলেছি যে এখন আমি ইলেকশন নিয়ে ব্যস্ত, ইলেকশনের রেজাল্ট হোয়াট এভার ইট ইজ, আমি হারলে আমাকে বিয়ে করবেন কিনা আমি জিজ্ঞেস করেছিলাম। তো সে বলছে যে এটার সাথে তো জেতা হারার কোনো সম্পর্ক নাই, আমরা জীবনে জিততে চাই। তখন আমাদের কথা হয়েছে এবং আমি প্ল্যান করছি যে আগামী খুব দ্রুতই ঈদের পরে কিংবা কোরবানির পরে হয়তো এই শুভ কাজটি সম্পন্ন করব। জনপালস কি সেখানে দাওয়াত পাবে? অফকোর্স জনপালস পাবে, আপনি পাবেন, আমার যারা সারাউন্ডিংস যারা আছে পরিচিত সবাইকে ইনশাল্লাহ দাওয়াত করব। এবার একটু সিরিয়াস প্রশ্নে চলে যাচ্ছি। কোন 3টি জিনিস না থাকলে এনসিপি হারিয়ে যাবে? এনসিপির কালকের ঘটনা বলি। কালকে যখন আমরা শহীদ মিনার ফুল দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম মানুষের কি উচ্ছ্বাস যখন আমরা দাঁড়িয়ে আছি আমাদেরকে দেখার জন্য, চারপাশে সাধারণ মানুষের। হ্যাঁ, এটা আমার মনে হয় যে এনসিপির সবচেয়ে বড় শক্তির জায়গা।
মানে একটা দল, নতুন একটা দল 30টা সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে 6 জন জয়লাভ করেছে, তবু মানুষের যে এনসিপিকে নিয়ে চাওয়া পাওয়া, মানুষের রাজনীতির এনসিপি করুক, বাংলাদেশে একটা হিউজ পলিটিক্যাল মানে শূন্যতা আছে, এইটা পূরণ করবে এনসিপি, এটা মানুষের প্রত্যাশা। ফলে এনসিপিকে কোনোদিনই এই রাস্তা থেকে সরা যাবে না। এর পাশাপাশি হচ্ছে ইন্টিগ্রিটি, আপনি যার সাথেই জোট করেন, যাই করেন, নিজের রাজনীতি কখনো ছাড়া যাবে না। আরেকটা হচ্ছে যে আপনার রিফর্ম, এনসিপি তার প্রধান রাজনীতি করেছে রিফর্মকে, এই রিফর্মের রাস্তা থেকে কখনো সরা যাবে না। এইগুলো যদি এনসিপি করতে পারে তাহলে এনসিপির ভালো ভবিষ্যৎ আমি দেখতে পাই। ব্যক্তি সারোয়ার তুষার এবং রাজনৈতিক নেতা সারোয়ার তুষারের একটু আত্মসমালোচনা করুন। সামটাইমস আমার ধৈর্য কম এবং আমি মানুষের সঠতায় অনেক বেশি হয়ে যাই, কষ্ট পাই। তো এইটা আমার একটা যে এখানে আমাকে আরও বেশি টলারেন্ট হতে হবে। আর একটা হচ্ছে আমার এমনিতে আমি খুব মানে সোবার থাকার চেষ্টা করি, কিন্তু যদি আমার কোনো কারণে রাগ হয় তখন আমার অনেক রাগ হয়। তো এইটা আমার কমানোর চেষ্টা করছি, কিন্তু এটা পেরে উঠছি না। এটা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় আমার যারা কাছের ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনে, তারা এটা অনেক ক্ষেত্রে কোনো কারণ ছাড়া, মানে হয়তো আমার অন্য একটা কোনো জায়গায় আমার মেজাজ বিগড়ে গেছে, সেটা আমি কাছের মানুষদের উপরে হচ্ছে। তারা সব রাজনৈতিক নেতারাই কি এরকম করে? আমার ধারণা সব মানুষই এরকম করে, শুধু রাজনৈতিক নেতা না। কেন করে জানেন? কারণ হচ্ছে যে মানুষ তো জানে যে এটা আমি অযৌক্তিকভাবে তার উপর এটা করতেছি, কিন্তু সে জানে যে ও বুঝবে, ও হচ্ছে সেই স্পেসটা যেখানে হচ্ছে আবার তার ওইটাও তো আমি ফেস করি বা করা উচিত, যে আমাকেও নিশ্চয়ই এই যে ডাম্প করবে তার কোনো একটা রাগ, কোনো একটা ক্ষোভ, ফ্যামিলির কেউ, আমার ভাই হোক, আমার মা হোক, আমার বাবা হোক, কিংবা আমার পার্টনার হোক, তারা এটা আমার উপরে ছাড়বে, এটা আমাকেও করতে হবে। হয়তো আমি এটার জন্য দায়ী না, কিন্তু এটা করতে হবে। তো এইটা আমার একটা আর কি, যে আমি রিয়্যাক্ট করে ফেলি অনেক সময়, এটা আমাকে কমাতে হবে আর কি। এনসিপির সমালোচনা করুন একটু। এনসিপির আরেকটু স্পেস তৈরি করতে হবে নিজেদের জন্য। মানে এখানে অনেক এখনও পর্যন্ত এত কিছুর পরেও অনেক কেপেবল লোক একটা ভালো রাজনীতি করার জন্য নিজের স্কিল, নিজের সময়, নিজের ইমোশনটা ইনভেস্ট করার জন্য বসে আছে। তাদেরকে খোলা মনে গ্রহণ করতে হবে। আমরা যেটা হয়েছে যে কিছু মানুষ নিজেদের মধ্যে কমফোর্টেবল, কিন্তু ওটা ঠিক আছে, ওটা ফ্রেন্ড সার্কেলের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের পলিটিক্স করার ক্ষেত্রে অনেক বেশি নতুন মানুষকে, অন্য ধরনের মানুষকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে এনসিপিকে আরেকটু সক্রিয় এবং আরেকটু উদার হতে হবে। আপনার চোখে বিএনপির সবচেয়ে ভালো এবং জনকল্যাণমূলক 3টি পদক্ষেপ ছিল কি কি? যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি বহুদলীয় গণতন্ত্র, এটা বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, এটাই বাংলাদেশের কোর পলিটিক্স, বহুদলীয় গণতন্ত্র। কিন্তু যেটা ওনার মানে সীমাবদ্ধতা ছিল যে উনি এটা করতে গেছেন 72 কনস্টিটিউশনের মধ্যে, কিন্তু 72 কনস্টিটিউশনের অ্যারেঞ্জমেন্টে আপনি দাঁড়িয়াবান্ধার কোর্টে তো ফুটবল খেলতে পারবেন না। তো 72 কনস্টিটিউশন মানে বাই ডিফল্ট একটা একদলীয় শাসনের দিকেই নিয়ে যাবে সবসময়। তো উনি দেখবেন এটা উনি 5th অ্যামেন্ডমেন্টটা করলেন। 5th অ্যামেন্ডমেন্টটা করে যেটা করেছেন, উনি কিছু চেঞ্জ এনেছেন 72 সংবিধানের, চেঞ্জ এনে এটাকে আবার ঢুকিয়েছেন হচ্ছে 72 সংবিধানে ওই সংশোধনীর মাধ্যমে। এইখান থেকে আমরা বেরোয়ার জন্য কিন্তু এখন বলতেছি না সংশোধনী না, লেটস গো টু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা হলো জিয়াউর রহমান সাহেবের ওই ভুল থেকে। কিন্তু ওনার এক্সেলেন্টটা হচ্ছে এই কনস্টিটিউশনের যে সমস্যা আছে এবং বহুদলীয় গণতন্ত্রই বাংলাদেশের ভবিষ্যৎ, এটা উনি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে বিএনপির প্রথম ভালো কাজ। দ্বিতীয় ভালো কাজ হচ্ছে বেগম খালেদা জিয়া, তিনি তার স্বামীর পরিচয় ঊর্ধ্বে উঠতে পেরেছেন, যেটা শেখ হাসিনা পারেন নাই। শেখ হাসিনা শেষ দিন পর্যন্ত আমার বাবা এটা বলে গেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু ইতিহাসের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময়ে নিজের অবস্থান দিয়ে নিজেকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। এবং বাংলাদেশে এমনকি আমি বলবো উপমহাদেশের গত 200 বছরের ইতিহাসে যদি আমরা শর্ট লিস্ট করতে চাই 15 থেকে 20 জন রাজনীতিবিদের, তিনি 10-এর উপরে, আমার বিবেচনায় তিনি 10-এর মধ্যে থাকবেন। আমি কিন্তু একবার উপমহাদেশের ওই কলোনিয়াল টাইম থেকে যে রথি মহারথী পলিটিশিয়ান তাদেরকে আমলে নিয়ে বলছি, মানে একটা মানে পোস্ট কলোনিয়াল স্টেট, গরিব রাষ্ট্র, সেখানে একজন সাধারণ মেজর না অবশ্যই, মানে একজন মেজরের জাস্ট মানে সহধর্মিনী, তার আসলে কোনো পরিকল্পনাও নাই পলিটিক্সে আসার, এবং তিনি অত বেশি একাডেমিক শিক্ষা দীক্ষাও তার নাই, কিন্তু বাংলাদেশের সংবিধান সম্পর্কে তার যে বোঝাপড়া এটা পুরো বিএনপির নাই। সেটা কি তিনি বলেছেন যে এটা আওয়ামী লীগের দলীয় ইশতেহার। এই যে কাণ্ডজ্ঞান দিয়ে মানুষের জীবন থেকে বুঝে একটা অবস্থান তৈরি করা, রাজনৈতিক অবস্থান তৈরি করা, এটা এক্সেলেন্ট। আমি মনে করি যে বিএনপির এখনও যে বাংলাদেশের মানুষের ব্যাপক পরিমাণের মানে ইমোশন, এবং আমরাও যারা বিএনপি সমালোচনা করি, আমরাও যে বিএনপিকে
শ্রদ্ধা করি, এটা কারণ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়া, এবং তিনি নিজেকে ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ এই পরিচয়ে সীমাবদ্ধ রাখেন নাই, এবং তার সব সময় এবং তার একটা কথা ছিল যে এই দেশে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি এটা খুব ফিল করি কেন জানেন, কারণ আসলে আমি বাংলাদেশের আর কোনো জায়গা চিনি না এবং কোনোদিন ভাবি না যে বাংলাদেশের আমি কোথাও যাব। তো এই কথাটা আমি খুব ফিল করি এবং তাকে আমি অত্যন্ত, আমি সামনেও বিএনপির প্রতি অনেক হার্শ হব, কিন্তু আমি তাকে অত্যন্ত রেসপেক্ট করি। এটা হলো বিএনপির সেকেন্ড মানে কি বলবো ভালো দিক, বেগম খালেদা জিয়ার রাজনীতি। বিএনপি যদি এটা করে আমরা খুব খুশি হব আর কি, বিএনপি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটা করে। আর থার্ড জিনিস হচ্ছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা, আই স দেয়ার ফাইট, এবং তারা কিন্তু আমাদের জনগণের অংশ, আমরা তাদেরকে ভালোবাসি। তারা অনেক সময় হয়তো বুঝতে পারে না যে আমরা তাদেরকে কেন সমালোচনা করি। বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা তাদের টপ লিডারশিপের চেয়ে অনেক আলাদা, এবং তারা সত্যি সত্যি আমরা যে রাজনীতিগুলো অন করি, আধিপত্যবাদ বিরোধিতা, গণতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধিতা, এবং সারাক্ষণ ধর্ম নিয়ে উস্কানি যে এক ধরনের প্রগতিশীলতা বাংলাদেশে আছে, এটা তো আমরা পছন্দ করি না। এটা পয়েন্টলেস, ইউজলেস এবং ক্ষতিকর। তারা এই সবগুলো জিনিসেই আমাদের সাথে তাদের মিলে যায়, ঠিক আছে। তো বিএনপির আরেকটা বড় ভালো দিক হচ্ছে তাদের তৃণমূলের যে নেতাকর্মী, তারা যদিও এখন অনেক নব্য বিএনপি এসে চাঁদাবাজি এসব করতেছে, বাট তাদের যারা ডেডিকেটেড সংগঠক, তারা হচ্ছে এই দলের একটা প্রধান শক্তি, যদিও তারা সবসময় অবমূল্যায়িত হয়। জামাতের 3টি ভালো পদক্ষেপ এই পর্যন্ত নেওয়া কি ছিল? জামাতের ভালো পদক্ষেপের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ক্ষেত্রে তাদের একটা ভূমিকা আছে। মানে যেহেতু তারা কোনো একটা কারণে বুঝতে পেরেছে যে দলীয় সরকার অধীনে সরকার মানে হয় না, সুষ্ঠু নির্বাচন হয় না, তখন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাবটা এনেছে। এটার কিছু পরবর্তীতে লুপহোল দেখা গেছে, সেটা অন্য আলাপ, কিন্তু এই কনসেপ্টটা খুব ভালো। দ্বিতীয় হচ্ছে যে তাদের একটা ভালো জিনিস হলো, আমার সাথে যেটা হয়েছে, কিন্তু তবু আমাকে বলতে হবে তাদের একটা জিনিস ভালো হচ্ছে, তারা কথা দিলে সেটা রাখার চেষ্টা করে। তারা বিএনপির সাথে অনেক দিন পর্যন্ত ছিল এবং বিএনপির মাঠের কর্মসূচিগুলো তারা সফল করেছে। মানে আওয়ামী লীগ আমলে মারধর সব কিছু তারা খেয়েছে, অনেক সময় বিএনপিকে মাঠে পাওয়া যায় না, তারা কিন্তু মাঠের কর্মসূচিগুলোকে সফল করেছে। তো এইটা হলো জামায়াত ইসলামীর আরেকটা ভালো দিক। আর তৃতীয় ভালো দিক হচ্ছে যে তারা এখন এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেদের খোলস থেকে বের হওয়ার চেষ্টা করছে, যেটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তাদের যেমন ধরুন এই যে শহীদ মিনারে গিয়ে ফুল দেয়া, এগুলোর ব্যাপারে তাদের দলের একটা অবস্থান অতীতে আমরা দেখেছি, কিন্তু তারা দেখেছে যে তারা এখন যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে চায়, 18 কোটি মানুষের দায়িত্ব নিতে চায়, তাহলে তাদেরকে তাদের যে কমফোর্ট জোন এটা থেকে বেরোতে হবে। সেটার চেষ্টা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এমনকি জেনজি নারীদের বিভিন্ন মানে সেমিনার কিংবা কথাবার্তায় আমরা জামায়াতের আমির সহ সবাইকে দেখলাম কথা বলতে, এবং তারা সেখানে জানি না পরে তারা কী করবে, কিন্তু তারা কিন্তু বলছে যে আপনি কী ধরনের পোশাক পরবেন এই জন্য আমি আপনাকে পুলিশিং করবো না আপনার উপরে, যদি জামায়াত কখনো ক্ষমতায় যায়। হ্যাঁ, জামায়াত সম্পর্কে যেটা বলা হচ্ছে এটা ভুল কনসেপশন, এটা তারা বলার চেষ্টা করতেছে। তো এই জিনিসগুলো তাদের এই যে ইয়েগুলো, আমি হিস্টোরিক্যালি ওটা বললাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে যারা ছিল এটা তাদের ভালো, এবং তারা আমার ক্ষেত্রে একটা ব্যত্যয় ঘটলেও ওভারঅল তারা কথা দিয়ে কথা রাখার চেষ্টা করে। এবং আমার ক্ষেত্রে যেটা ঘটেছে কিন্তু জামায়াত এবং শিবিরের লোকজন ওই লোকের উপর অনেক ক্ষুব্ধ এবং তারা কিছুটা বিব্রত, ঠিক আছে। তো বিএনপি বা আওয়ামী লীগ এটাকে নর্মাল মনে করে যে ওকে জোট থাকলে জোটের বিদ্রোহ থাকবে, জামাত সেরকম না। তো সেটা একটা তবে আমি চাইবো যে তার বিরুদ্ধে জামাত একটা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আর থার্ড যেটা বললাম সেটা হচ্ছে যে তারা পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে নিয়ে চলার একটা প্রয়াস বা একটা কমিটমেন্ট তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে পারে বলে মনে করছে? এটা ডিপেন্ড করবে এই বিরোধী অ্যালায়েন্স আগামী 6 মাস থেকে আগামী 1 বছর কী ধরনের রাজনীতি। যেহেতু আগামী 6 মাসের মধ্যে 2টো ঈদ আছে, আগামী 3 মাসের মধ্যে, তো এরকম যাবে, আগামী 3 মাস একটু স্লো গতিতেই যাবে। কিন্তু আগামী 6 মাস থেকে আগামী 1 বছর বিরোধী দল নিজেকে কিভাবে জনগণের সামনে হাজির করে এটার উপর নির্ভর করবে। আমি এটা বলে দিলাম, আপনি মিলিয়ে নেবেন পরে। এটাই নির্ভর করবে যে আগামীতে তারা ক্ষমতা যেতে পারবে নাকি বিএনপি। এবার যেমন নুরুল কবির একটা কথা বললেন যে মানুষ নাকের রুমাল চেপে বিএনপিকে ভোট দিয়েছে। তো যদি বিরোধী দল মানুষের মধ্যে ওই বিকল্প স্বপ্নটা ফুটিয়ে তুলতে না পারে, যারা যদি দেখাতে না পারে আমরা আগামীতে সরকার গঠন করার জন্য সক্ষম, ইউ সাপোর্ট আস, ইউ ভোট ফর আস, এটা যদি তারা দেখাতে না পারে তাহলে মানুষ আবারও বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যেই আনবে। বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসেবে বা একজন রাজনীতিবিদের আলটিমেট গোল কি বা চূড়ান্ত সাফল্যের মাপকাঠি কি শুধুমাত্র এই সংসদ সদস্য হওয়া? এটা হওয়া উচিত না, কিন্তু এটা একটা লাভজনক বিষয় পরিণত হয়েছে। ফলে সবাই ওখানে লোভ করে এবং খুব শর্টকাট পথ, এবং এটার জন্য মানে সংসদ সদস্য হওয়াটা অবশ্যই একটা বড় ব্যাপার, কিন্তু সেটা আপনাকে অ্যাচিভ করতে হবে।
পরিশ্রমের মধ্য দিয়ে এবং সবভাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টাকার জোরে দেখা গেল একটা এলাকায় একজন অনেক দিন ধরে কাজ করছে, হুট করে টাকা দিয়ে একজন সেন্ট্রালের কোনো এক বড় নেতাকে ম্যানেজ করে সেখান থেকে নমিনেশন নিয়ে এসে দল প্রশাসন সব কিছুকে ব্যবহার করে সে আসলে সংসদ সদস্য হয়ে যাচ্ছে। এইটা কোনো মানে কি বলে ট্রেডমার্ক হওয়া উচিত না পলিটিশিয়ানের, এবং এদের বিরুদ্ধে ওই দলগুলোর মধ্যে থেকে কথা হওয়া উচিত। কিন্তু যারা পরিশ্রম করে ধাপে ধাপে উঠেছে, এরকম কিন্তু বিএনপিতেও আছে অনেক, কেউ আছে যারা ওয়ার্ড পর্যায়ে কমিশনার থেকে শুরু করে এই সংসদ সদস্য পর্যন্ত হয়েছে, তাদেরকে অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং পলিটিশিয়ানের ল্যান্ডমার্ক বা পলিটিশিয়ানের ট্রেডমার্ক হচ্ছে, আমি মনে করি যে তাকে শেষ পর্যন্ত মানুষের পক্ষে থাকতে হবে। এর জন্য যদি তাকে দলের বিরুদ্ধে যেতে হয়, দলের বিরুদ্ধে যেতে হবে, কিন্তু মানুষের পক্ষ ছাড়া যাবে না কখনো। আপনার জন্য আজকের সর্বশেষ প্রশ্ন, আগামী 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি যে মিশনটা সাকসেসফুল হলো না এবার, সেখানে নিজেকে দেখতে চাই। আগামী 5 বছর আমি নিজেকে আবারও সংসদ সদস্য হিসেবে নিজেকে প্রস্তুত করব, জনগণের সাথে থাকবো। আমি হেরে গেছি কিন্তু তাতে কিছু নাই, মানে মানুষ অলরেডি জানে কেন আমি হেরেছি। এলাকায় সবসময় যাব এবং মানুষের সাথে সবসময় কথা বলবো। আমি আশা করি যে বিএনপি সেই পরিবেশটা রাখবে, কারণ তারা, আপনি জানেন যে কী ধরনের একটু ফেরোসাস অ্যাটিচিউড করে। সেটা যদি না করে, আমি সবসময় এলাকায় যাওয়া আসার মধ্যে থাকবো এবং মানুষের সাথে করবো। ইন দ্য মিন টাইম আমি পলিটিক্সে নিজেকে আরও বিকশিত করব, নিজের ঘাটতিগুলোকে পূরণ করার চেষ্টা করব, এবং আগামীতে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ আইন প্রণেতা হিসেবে নিজেকে যেন আমি একক প্রচেষ্টায় যেন জিতে আসতে পারি, সেজন্য যা করার এই 5 বছর আমি সেভাবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সারোয়ার তুষারের সাথে। তার রাজনৈতিক চিন্তা, তার রাজনৈতিক দর্শন আমরা জানলাম। আমাদের প্রত্যাশা থাকবে আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয়, আগামীর বাংলাদেশে যেন গণমাধ্যমের স্বাধীনতা থাকে, আগামীর বাংলাদেশে যেন জনগণের প্রত্যাশাগুলো পরিস্ফুটিত হয়। এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আপনারা জনপালসের সাথে থাকবেন, পলিটিক্যাল রুমের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।